একটু স্ক্রিনটার দিকে। একদম শুরু থেকে তোমাদের এইগুলো একটু জানতে হবে, যেমন কিছু কিছু থাকবে যেগুলো তোমাদের বেসটা ক্লিয়ার করতে সহায়তা করবে, আর ওগুলো কিন্তু মানে ঠিকঠাক রাখতে হবে। যেমন ভারতবর্ষে কারা সর্বপ্রথম মুদ্রণ যন্ত্র নিয়ে আসলো, ঠিক আছে, আর এটা কোথায় তারা স্থাপন করেছিল, ভারতে প্রথম ইংরেজি পত্রিকা কোনটা, প্রথম বাংলা পত্রিকা কোনটা, তারপর হচ্ছে ভারতের প্রথম সাপ্তাহিক কোনটা, কোনটা মাসিক, এগুলা কিন্তু জানতে হবে, একদম ক্লিয়ার থাকতে হবে। তারপরে এই যে পত্রিকাগুলা কোনটা হিন্দি ভার্সন, ইংলিশ ভার্সন, তারপর উর্দু, এগুলা তোমাদের জানতে হবে। আর এগুলা জানোই যে পত্র পত্রিকাগুলা আমাদের ভারতের স্বাধীনতার জন্য কতটা ইফেক্ট ফেলেছিল ইংরেজদের উপর, এই নোটটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। আর এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলা যখন ক্লিয়ার হয়ে যাবে তোমরা, তারপরে ওর ভিতরে প্রবেশ করতে হবে, যে এই যে বিভিন্ন আইনগুলা নিয়ে আসতে, যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, তারপর হচ্ছে তোমার ওই লাইসেন্সিং অ্যাক্ট, রেজিস্ট্রেশন অ্যাক্ট, এই বিভিন্ন অ্যাক্টগুলা কোন সময় কে লাগু করছে, কোন গভর্নর জেনারেল কেন লাগু করছে, এই আইনগুলোর মাধ্যমে কোন কোন পত্রিকাগুলো বন্ধ করা হচ্ছে, এগুলা তোমাদের একদম ক্লিয়ার থাকতে হবে। তারপরে তোমাদের কিন্তু ভিতরে যেতে হবে যতটা পারো। আমি চেষ্টা করেছি, এই নোটটা পড়লে মনে হয় না আর অন্য নোট কোনো পড়ার দরকার পড়বে, কারণ আমার মনে হচ্ছে তোমরা এগুলা এই ইনফরমেশনগুলো পড়তে পড়তেই তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো ওই জন্য আর আদার্স কোনো ইনফরমেশনের মনে হয় না দরকার পড়বে। দেখো কি বলছে, পর্তুগিজরা 1556 খ্রিস্টাব্দে, হ্যাঁ, আর কি বলবো যে কিছু কিছু বইয়ে দেখলাম 1550, এটা আমার মনে হয় না। তো তাও তোমরা এটা মতান্তর এটা জেনে রাখবে, যদি 1556 অপশনটা না থাকে তখন 1550 থাকলে ওটা দিবে। গোয়াতে কিন্তু সর্বপ্রথম কি বলবো তোমার যে ছাপাখানার স্থাপন করেছিল পর্তুগিজরা। আর এই যে পর্তুগিজরা যে গোয়াতে যে প্রথম ছাপাখানার স্থাপন করলো, সেই ছাপাখানায় কোন বইটি সর্বপ্রথম মুদ্রণ করা হয়েছিল, তাহলে প্রথম বইটি হচ্ছে দোবত্রিনা খ্রিস্টান। এটা 1557 সালে গোয়ার যে জেসুইট পাদ্রীরা বা মিশনারিরা ছিল, তারা এখানে এই বইটা প্রথম ছাপিয়েছিল। এটা হচ্ছে প্রথম বই। তারপরে বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1684 খ্রিস্টাব্দে মুম্বাইতে, এবার এখানে পরীক্ষা আসতে পারে যে মুম্বাইতে কবে ছাপাখানার স্থাপন করা হয়েছিল, সেটা হচ্ছে 1884 খ্রিস্টাব্দে। কিন্তু এটা মনে রাখবে ডিফারেন্সটা, এটা হচ্ছে পর্তুগিজরা, আর এখানে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, হ্যাঁ, 1684 খ্রিস্টাব্দে। তারপরে 1676 খ্রিস্টাব্দে উইলিয়াম বোল্টস কোম্পানির নীতির বিরুদ্ধে একটি সংবাদপত্র প্রকাশ করার চেষ্টা করেছিলেন বলে তাকে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। অর্থাৎ এই যে দেখো যে খ্রিস্টান পাদ্রীরা, মিশনারিরা, জেসুইট এরা যে ছিল, এরা কিন্তু প্রাচ্যবিদ ছিল অনেকে। মানে আমাদের যেমন এই তোমাদের আগের দিন আমি বলেছিলাম যে ত্রয়ী যারা ছিল, উইলিয়াম মার্সম্যান, জশুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড আর ক্যারি, এরা তিনজনেই কিন্তু জেসুইট পাদ্রী ছিল, এবং এরা তিনজনেই হচ্ছে প্রাচ্যবিদ, অর্থাৎ আমাদের দেশীয় ভাষা বা দেশীয় কালচারটাকে তারা পছন্দ করত। এই কারণে কিন্তু এই যে কিছু কিছু ইংরেজ যারা ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সদস্য ছিল, তাদের বিরুদ্ধে কিন্তু কথাবার্তা তুলে ধরার চেষ্টা করেছিল পত্র পত্রিকার মাধ্যমে। এমন একজন ব্যক্তি ছিলেন উইলিয়াম বোন্ডস। একে কিন্তু ওই জন্য ইংরেজরা কি করলো, আবার ইংল্যান্ডে পাঠিয়ে দিল, যে তিনি আমাদের বিরুদ্ধে কথা বলছে, ইনাকে এখানে রাখার কোনো দরকার পড়ে না। তারপর হচ্ছে 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি। এবারে দেখো, এত ডিস্টার্ব করে এরা ক্লাসের মধ্যেখানে। কে যে এটা ডিস্টার্ব, সুলভ না, আমি তোমাদের একটা কাইন্ডলি রিকোয়েস্ট করছি, তোমরা একটু না ঠিক টাইমে জয়েন করবে, ঠিক আছে? ক্লাসের এইভাবে বহুত ডিস্টার্ব হয়। আচ্ছা, 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিটি কি বলছিল, যে তিনি একটা বই পত্রিকা প্রকাশ করেছিল, সেই পত্রিকাটার নাম হচ্ছে দ্য কলকাতা জেনারেল অ্যাডভার্টাইজার। তো এই পত্রিকাটাকেই বলা হয় দ্য বেঙ্গল গেজেট বা হিকির গেজেট। এটার প্রথম দিকে এই নামটা ছিল। তারপরে কি বলছে, ভারতের প্রথম এটা সংবাদপত্র ছিল, যে যেটা ভারতে কি বলবো তোমার ইংরেজি ভাষায় প্রথম প্রকাশ করা হয়েছিল জেমস অগাস্টাস হিকি দ্বারা। পরবর্তীকালে এর নাম দেওয়া হয়েছিল বেঙ্গল গেজেট ইংরেজি ভাষায়। এটা কিন্তু সাপ্তাহিক ছিল, এটা মনে রাখবে। যে আর প্রতিটা পত্রিকার, বিশেষ করে এই গুরুত্বপূর্ণ যে সমস্ত পত্রিকাগুলো রয়েছে, ওগুলো মাসিক ছিল না, সাপ্তাহিক, এগুলো কিন্তু মনে রাখতে হবে।
হ্যাঁ, তো ওয়ারেন হেস্টিংস কি করেছিল যে 1782 খ্রিস্টাব্দে এই যে জেমস অগাস্টার হিকি যে বেঙ্গল গেজেটটা ছিল সেটা বন্ধ করে দিল। আর যে কি বলবো, ওয়ারেন হেস্টিংস এর সময়সীমাটা তোমরা জানো যে 1772 থেকে 1785 খ্রিস্টাব্দ পর্যন্ত ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল পদে ছিলেন। 1780 খ্রিস্টাব্দে মাদ্রাস কোরিয়ার, আর এটা মনে রাখবে যে মাদ্রাস কোরিয়ার হচ্ছে প্রথম মাদ্রাজি ভাষায় পাবলিশ করা হয়েছিল 1780 খ্রিস্টাব্দে। এটা কিন্তু উইকলি, এটাও সাপ্তাহিক ছিল। কে ছিল? রিচার্ড জনসন দ্বারা 1795 খ্রিস্টাব্দে মাদ্রাজ গেজেট প্রকাশ করা হয়েছিল। এটা প্রথম মাদ্রাজি ভাষায় ছিল। এবার হচ্ছে 1789 খ্রিস্টাব্দে বোম্বে হেরাল্ড, বোম্বের প্রথম ইংরেজি সাপ্তাহিক পত্রিকা, অর্থাৎ বোম্বে থেকে কোন পত্রিকাটি সর্বপ্রথম প্রকাশ করা হয়েছিল? বোম্বে হেরাল্ড। এটা 1791 খ্রিস্টাব্দে এর নামটা পরিবর্তন করে রাখা হলো, বোম্বে গ্যাজেট রাখা হলো। তারপরে 1816 খ্রিস্টাব্দে গঙ্গা কিশোর ভট্টাচার্য বা গঙ্গাধর ভট্টাচার্য বেঙ্গল গেজেট, এটারও নাম কিন্তু একই, বেঙ্গল গেজেটে রেখেছিল। এই জন্য আমি যখন প্রথম দিকে পড়তাম আমি কনফিউজডে পড়ে গেছিলাম যে বেঙ্গল গেজেট কখনো বলছে গঙ্গা কিশোর ভট্টাচার্য, আবার কখনো বলছে জেমস অগাস্টাস হিকি। আমি হিকিটাকেই জানতাম। এই গঙ্গা কিশোর ভট্টাচার্য বেঙ্গল গেজেট নামে পরবর্তীকালে তিনিও ইংরেজি ভাষায় সংবাদপত্র প্রকাশ করলেন। আর এখানে যেটা গুরুত্বপূর্ণ যে পরীক্ষাতে আসতে পারে যে একজন ভারতীয় দ্বারা প্রথম ইংরেজিতে প্রকাশ করা প্রথম ইংরেজি পত্রিকা কোনটা ছিল, তখন কিন্তু এই বেঙ্গল গেজেটটাই দিতে হবে। আর এই যে যেটা আমি বললাম একটু আগে যে এইখানে যে বললাম বেঙ্গল গেজেটটা, এটা কিন্তু ভারতীয় ছিল না, এটা বিদেশি দ্বারা। আর এখানে যদি ভারতীয়দের দ্বারা কথাটা উল্লেখ না করা থাকে, যদি বলা হয় ভারতের প্রথম সংবাদপত্র কোনটি ছিল, তখন আমাদের দিতে হবে কিন্তু হিকির গেজেট বা বেঙ্গল গেজেট। স্যার বলছি দুটো কি আলাদা আলাদা তাহলে ইন্ডিভিজুয়াল তো তাহলে হ্যাঁ হ্যাঁ মানে একটা হ্যাঁ একদম, ওই জন্য তো বলে দিলাম যে ওটা হচ্ছে জেমস অগাস্টাস হিকি। হ্যাঁ, উনি বিদেশি ছিল। আর ওটাই হচ্ছে আমাদের 1780 খ্রিস্টাব্দে ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র উইকলি। আর এবার যদি বলা হয় ভারতীয়দের দ্বারা প্রথম ইংরেজিতে সংবাদপত্র কোনটি ছিল, তখন বলতে হবে কিন্তু এইটাই, বেঙ্গল গেজেটই বলতে হবে। কিন্তু সেটা হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্যের। হ্যাঁ, সময়সীমাটা হচ্ছে 1816, ম্যাক্সিমাম বইয়ে দেওয়া আছে। দেখবে তোমরা যদি নেটেও সার্চ করো দেখবে দুটো সালে পাবে। কিন্তু আমি দেখেছি, নেটেও দেখেছি বারবার সার্চ করে যে কোনটা সাল দিব আমি। তো এইগুলো একটু কনফিউজ করার মতো, তো দুটাই জেনে রাখবে। একজন ভারতীয় দ্বারা প্রথম, এই যে এখানে দেওয়া আছে একজন ভারতীয়দের দ্বারা প্রথম ইংরেজি সংবাদপত্র ছিল এটা। এবার চলে আসো, ক্যারি এবং মার্সম্যান 1818 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় দিগদর্শন এবং সমাচার দর্পণ সাপ্তাহিক, আর এটা হচ্ছে মাসিক প্রকাশ করলো। আর এই দুটা হচ্ছে যা ছিল প্রথম আঞ্চলিক বা দেশীয় ভাষায় সংবাদপত্র, আঞ্চলিক ভাষায়। এবার কেন বলছে আঞ্চলিক ভাষায়? কারণ এগুলা ছিল দেখো বাংলা ভাষায় ছিল। তাহলে বাংলা ভাষাটা কি? এটা আঞ্চলিক ভাষা, আমাদের তো এটা শুধু বাংলাতেই প্রচলন ছিল। আর কেরিয়ার মার্সম্যান নিশ্চয়ই আমাদের ভারতের মানুষ ছিল না। তো এগুলা মনে রাখতে হবে যে কোনটা মাসিক, কোনটা সাপ্তাহিক ছিল, আর কোনটা বাংলা ভাষায় প্রথম সমাচার, বাংলা ভাষায় প্রথম পত্রিকা ছিল বাংলা ভাষায়। তখন উত্তর দাঁড়াবে কিন্তু দিগদর্শন, মনে রাখবে। এটা হচ্ছে বাংলা ভাষায় ভারতের প্রথম সংবাদপত্র, দিগদর্শনটা। এবার যদি পরীক্ষাতে প্রশ্নটা ঘুরিয়ে দেয় আবার যে ভারতীয়দের দ্বারা প্রথম বাংলা ভাষায় সংবাদপত্র কি, তখন উত্তরটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন হয়ে যাবে আবার এই যে দেখো সংবাদ কৌমুদী, যেটা হচ্ছে এই ঈশ্বরচন্দ্র রাজা রামমোহন রায় পাবলিশ করেছিল 1821 খ্রিস্টাব্দে। ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে বলছে ভারতের প্রথম বাংলা ভাষায় সংবাদপত্র হচ্ছে দিগদর্শন। তাহলে ভারতের প্রথম বাংলা ভাষায়, যেটা হচ্ছে জোসুয়া মার্সম্যান আর উইলিয়াম ক্যারি মিলে পাবলিশ করেছিল 1818 খ্রিস্টাব্দে, মাসিক ছিল। এবার হচ্ছে ক্লার্ক মার্সম্যান, জোসুয়া মার্সম্যানের পুত্র হচ্ছে ক্লার্ক মার্সম্যান, 23 মে 1818 সালে পরবর্তীকালে সংবাদপত্র সমাচার দর্পণ, এটাও বাংলা ভাষায় ছিল, কিন্তু এটা হচ্ছে কি সাপ্তাহিক ছিল, আর ওটা হচ্ছে মাসিক। এবার যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি, তখন হয়ে যাবে কিন্তু সমাচার দর্পণ। আর যদি বলা হয় বাংলা ভাষায় প্রথম মাসিক সংবাদপত্র কি, তখন হয়ে যাবে দিগদর্শন। আর এবারে চলে আসছে রাজা রামমোহন রায়, এইখানে যেটা যে এবার যদি বলা হয় ভারতীয়দের দ্বারা প্রথম বাংলা ভাষায় সংবাদপত্র কোনটি ছিল, সেটা হয়ে যাবে উত্তর সংবাদ কৌমুদী। 1821 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর রাজা রামমোহন রায় এটা ওই সতীদাহ প্রথা বন্ধ করার জন্য এটা পাবলিশ করেছিল।
সৌমাত কৌমুদী ছিল ভারতীয়দের দ্বারা ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা বা সংবাদপত্র। 1821 সালে রাজা রামমোহন রায় তার প্রথম ইংরেজি সংবাদপত্র ছিল ব্রাহ্মণিক্যাল ম্যাগাজিন। এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের প্রথম ইংরেজি ছিল। আর ফার্সিতে ছিল হচ্ছে মিরাতুল আকবর 1822 খ্রিস্টাব্দে। তাকে ভারতীয় সাংবাদিকতার পথিকৃৎ বলা হলেও ভারতের প্রথম সংবাদপত্র শুরুর কৃতিত্ব কিন্তু মার্সম্যানকেই দেওয়া যায় বা বলা হয়। কারণ এই মার্সম্যানই তো আমাদের সর্বপ্রথম ওই দিগদর্শন আর সমাচার দর্পণ বাংলা ভাষায় লিখেছিল। এই জন্য বাংলা ভাষায় পত্রিকা লেখার ক্রেডিটটা কিন্তু ক্লার্ক মার্সম্যানকেই দিতে হবে। আর যদিও ভারতীয় সাংবাদিকতার পথিক বা জাতীয় সাংবাদিকতার পথিক হচ্ছে রাজা রামমোহন রায়। তারপরে কি বলছে, ভারতে জাতীয় প্রেস প্রতিষ্ঠা, জাতীয় কথাটার মানে হচ্ছে আমাদের দেশীয় প্রেস প্রতিষ্ঠার কৃতিত্ব কিন্তু রাজা রামমোহন রায়কে দেওয়া হয়। 1822 সালে ফার্সি ভাষায় মিরাতুল আকবর সাপ্তাহিক ছিল এবং ইংরেজি ভাষায় ব্রাহ্মণিক্যাল ম্যাগাজিন তোফাতুল মুহাইদ্দিন এটাও কিন্তু ফার্সিতে ছিল রাজা রামমোহন রায়ের। ভারতীয় ভাষায় সংবাদপত্র প্রকাশ শুরু করেছিলেন শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনারিরা। জেমস সিল্ক বার্কিংহাম ছিলেন ভারতের স্বাধীন এবং নিরপেক্ষ পত্রিকার জনক। তিনি 1818 খ্রিস্টাব্দে কলকাতা জার্নাল নামে একটি সংবাদপত্র প্রকাশ করেন। তিনিই ভারতীয় সংবাদ মাধ্যমে আধুনিক রূপ দিয়েছিলেন, আধুনিকতার রূপ প্রদান করেছিলেন এই বার্কিংহাম। 1822 খ্রিস্টাব্দে হরিহর দত্ত প্রথম উর্দু ভাষায়, এই যে এবার চলে আসলো যে আমরা বাংলা দেখে নিলাম, ইংলিশ দেখে নিলাম, এবার হচ্ছে প্রথম উর্দু ভাষায় সংবাদপত্র, তাহলে কোনটা? সেটা হচ্ছে জাম ই জাহানুমা। এটা হচ্ছে উর্দু ভাষায় প্রথম সংবাদপত্র যেটা হরিহর দত্ত প্রকাশ করেছিলেন 1822 খ্রিস্টাব্দে। আচ্ছা, এর প্রথম সম্পাদক হচ্ছে সাদাসুখ মির্জা বুরি। 1826 খ্রিস্টাব্দে যুগল কিশোর শুক্লা কর্তৃক হিন্দিতে, এবার হচ্ছে প্রথম, তাহলে হিন্দি কোনটা? হিন্দিতে প্রথম সংবাদপত্র হচ্ছে উদন্ত মার্তণ্ড। এটা হচ্ছে সাপ্তাহিক ছিল, এটা হচ্ছে হিন্দি ভাষায় প্রথম সংবাদপত্র ছিল, যা ভারতের প্রথম হিন্দি সংবাদপত্র উদন্ত মার্তণ্ড। 1826 খ্রিস্টাব্দে এটা প্রকাশ করা হয়েছিল যুগল কিশোর দ্বারা। উদন্ত মার্তণ্ডের প্রথম প্রকাশের তারিখটি হচ্ছে 23 মে। যেহেতু স্বামী দয়ানন্দ সরস্বতী কি বলেছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছিল যে হিন্দি ভাষাকে যেন আমাদের জাতীয় ভাষা করা হয়। এই কারণে এই যে উদণ্ড মার্তণ্ড 1826 খ্রিস্টাব্দে 30 মে পাবলিশ করা হয়েছিল। এই জন্য 30 মেটাকে কি বলা হয়, যে 30 মেকে হিন্দি সংবাদপত্রের দিবস হিসাবে পালন করা হয়। 1854 খ্রিস্টাব্দে প্রথম হিন্দি দৈনিক পত্রিকা হচ্ছে, এটা দৈনিক আর ওটা তো যাই হোক মনে হয় এই যে সাপ্তাহিক ছিল, ওই জন্য এটা হচ্ছে প্রথম হিন্দি দৈনিক পত্রিকা হচ্ছে সমাচার সুধাকর। রাজা রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর আর প্রসন্ন কুমার ঠাকুর তিনজন মিলে 1830 খ্রিস্টাব্দে বঙ্গদূত পত্রিকা প্রকাশ করেন। এই কিছু কিছু বইয়ে আবার বঙ্গদত্তও লেখা আছে, যদি বঙ্গদত্ত পাও এটাকেই, এই বঙ্গদূতটাকেই দিবে। ঈশ্বরচন্দ্র গুপ্ত 1880 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় সংবাদ প্রভাকর শুরু করেছিলেন। গুজরাটি ভাষায়, এবার চলে আসো, গুজরাটি ভাষায় প্রথম সংবাদপত্র কোনটি? গুজরাটি ভাষায় প্রথম সংবাদপত্র হচ্ছে বোম্বে দর্পণ, যেটা 1822 খ্রিস্টাব্দে বোম্বে থেকে প্রকাশ করা হয়েছিল। বাল গঙ্গাধর শাস্ত্রী জাম্বেকর কে মারাঠা সাংবাদিকতার জনক বলা হয়। তিনি 1832 খ্রিস্টাব্দে মারাঠি ভাষায় প্রথম সাপ্তাহিক দর্পণ এবং 1840 খ্রিস্টাব্দে মারাঠি মাসিক দিগদর্শন প্রকাশ করেছেন। দেখো যে মারাঠি ভাষাও কিন্তু একটা দিগদর্শন পত্রিকা ছিল, যেটা হচ্ছে বাবা গঙ্গাধর শাস্ত্রী। এখন যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে দিগদর্শন পত্রিকাটার নাম দিল আর ওখানে তোমরা জশুয়া মার্সম্যানের নাম পাচ্ছ না, বাবা গঙ্গাধর শাস্ত্রী জাম্বেকরের নাম পাচ্ছ, আর ওইটাকে যদি তোমরা ভুল বলে অ্যাকসেপ্ট করো তখন কিন্তু হবে না, ওটা কিন্তু ঠিক আছে। জাম্বেকর ছিলেন প্রথম ভারতীয় যিনি 1835 খ্রিস্টাব্দে এলফিনস্টোন ইনস্টিটিউট বোম্বেতে প্রথম অধ্যাপক হিসাবে নিযুক্ত ছিলেন। গোপাল হরি দেশমুখ হিন্দু প্রকাশ আর হচ্ছে জ্ঞান প্রকাশ পত্রিকা প্রকাশ করেছিলেন। বিদ্যাসাগর 1859 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় সোম প্রকাশ পত্রিকা প্রকাশ করেছিলেন। এটা আবার কি চলে আসলো, এটাকে কি করে ভাগাবো আমি? এটা তো যাচ্ছেও না। আচ্ছা গেল। তারপর হচ্ছে হিন্দি ভাষী অঞ্চলে প্রকাশিত প্রথম হিন্দি সংবাদপত্রটি 1846 সালে শিবপ্রসাদ তিওয়ারি হিন্দি
দ্বারা প্রকাশিত বেনারস সংবাদপত্র ছিল একটি সাপ্তাহিক সংবাদপত্র। ভারতের প্রথম হিন্দি দৈনিক সংবাদপত্র হচ্ছে সুধা দর্শন। হ্যাঁ, দৈনিক মানে প্রতিদিন এটা পাবলিশ করা হতো, বের হতো। 1854 সালে এটা কলকাতা থেকে শ্যাম সুন্দর সেন সম্পাদন করেছিলেন। প্রথম দৈনিক পত্রিকা ছিল হিন্দি ভাষায়। 1861 সালে এই পত্রিকায় নীলদর্পণ, এই যে সুধা দর্শন পত্রিকাটা ছিল, এই পত্রিকায় নীলদর্পণ নাটকটি মানে প্রকাশ করা হয়েছিল। এই যেমন কথার কথা, তোমরা যদি এখন একটা আর্টিকেল লেখো, এবার আর্টিকেলটা তো তোমরা তো একটা কোনো একটা জার্নালে দিতে হবে, তাহলে তুমি কোন জার্নালে দিচ্ছ, ঠিক একই রকম ভাবে নীলদর্পণ নাটকটা সুধাকর পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। যে এটাকে তো আগে তোমাদের পাবলিশ করতে হবে, যে এরকম নীলদর্পণ নাটক বলে একটা লেখা হয়েছে, তো কোন পত্রিকায়, সেটা হচ্ছে সুধা দর্শন পত্রিকায় প্রথম প্রকাশ করা হয়েছিল। ফৌজি আকবর 1799 সালে টিপু সুলতান কর্তৃক প্রথম উর্দু ভাষায় সংবাদপত্র ছিল। ফৌজি আকবর খুব গুরুত্বপূর্ণ এই পত্রিকাগুলো। এবি শেট্টি 1922 সালে ম্যাঙ্গালোর থেকে কন্নড় সাপ্তাহিক নবযুগ প্রকাশ করেছিলেন। মাদ্রাজ থেকে প্রকাশিত হিন্দু পত্রিকার সম্পাদক ছিলেন সুব্রহ্মণ্য আয়ার। বোম্বে ক্রনিকল এর সম্পাদক ছিলেন ফিরোজ শাহ মেহতা। সচিবানন্দ সিনহা সার্চ লাইট পত্রিকা প্রকাশ করেছিলেন। স্বামী শ্রদ্ধানন্দ হিন্দিতে বীর অর্জুন পত্রিকা প্রকাশ করেছিলেন। এবার হচ্ছে তেজ পত্রিকা, একটা পত্রিকার নাম ছিল তেজ। হ্যাঁ, কি বলছে, 1822 সালে স্বামী শ্রদ্ধানন্দ দিল্লি থেকে উর্দু দৈনিক তেজ পত্রিকা প্রকাশ করেছিলেন, যে এটা দৈনিক পত্রিকা ছিল এবং উর্দু ভাষায় ছিল। সালটা 1822 স্বামী শ্রদ্ধানন্দ দ্বারা। তেজ পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে দেশবন্ধু গুপ্ত, তারপর হচ্ছে অমন আকনবী, তারপর রামপাল, তারপর হচ্ছে যমুনা দাস, আক্তার তেজ এর সম্পাদকের সাথে যুক্ত ছিলেন। অর্থাৎ এরাও কিন্তু এই পত্রিকার সাথে, তেজ পত্রিকার সাথে যুক্ত ছিলেন। পরীক্ষাতে আসতে পারে যে তেজ পত্রিকার সাথে কারা কারা যুক্ত ছিল, আইডেন্টিফাই করো নামগুলা। প্রথম দিকে তেজ, এই যে স্বামী দয়ানন্দ সরস্বতী যে ছিল শুদ্ধি আন্দোলন, সেই আন্দোলনের সমর্থন করেছিলেন এবং শীঘ্রই তিনি কংগ্রেস ও জাতীয় আন্দোলনকে সমর্থন করেছিল। কোনটা? তেজ পত্রিকাটা। দেশবন্ধুকে এই তেজ পত্রিকা প্রকাশের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। এবার হচ্ছে অমৃতবাজার পত্রিকা। 1868 খ্রিস্টাব্দে মতিলাল ঘোষ এবং শিশির কুমার ঘোষ দুজন মিলে এই পত্রিকা আনন্দবাজার পত্রিকার প্রকাশ করেছিলেন, যেটা হচ্ছে বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছিল। শুরু করেন। অমৃতবাজার পত্রিকার কিন্তু প্রথম সংস্করণ বা সম্পাদক ছিলেন এই মতিলাল ঘোষ। ভুলেও কিন্তু শিশির কুমার ঘোষটাকে করবে না, কারণ তোমরা যদি এখন নেটে সার্চ করো না, দেখবে তোমরা শিশির কুমার ঘোষের নামটাই আসবে, মতিলাল ঘোষ তোমরা পাবি না। আচ্ছা, এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যেটাকে দেশীয় ভাষা সংবাদপত্র আইন জারি করেছিল লর্ড লিটন, যে দেশীয় ভাষায় কোনো রকম পত্রিকা পার করা যাবে না, এটা লর্ড লিটন চালু করেছিল 1878 খ্রিস্টাব্দে। তো এই কারণে রাতের মধ্যেই এই অমৃতবাজার পত্রিকাতে কি করা হলো, ইংরেজিতে সাপ্তাহিক হিসাবে রূপান্তরিত করা হলো। এটাও খুব গুরুত্বপূর্ণ যে কোন পত্রিকাটাকে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের প্রভাব পড়ে রাতারাতি ইংরেজিতে পরিবর্তন করা হয়েছিল। অমৃতবাজার পত্রিকার শুরুর জন্য ছাপাখানার যে যন্ত্রপাতির প্রয়োজন ছিল, সেখানে 32 টাকা লেগেছিল। যে অমৃতবাজার পত্রিকা শুরুর জন্য ছাপাখানার যন্ত্রপাতি কিনতে হয়েছিল 32 টাকা দিয়ে। 1891 খ্রিস্টাব্দে একটি দৈনিক পত্রিকায় এটা পরিণত হয়েছিল। এর দৃষ্টিভঙ্গি ছিল জাতীয়তাবাদী। ইউনাইটেড প্রদেশের অর্থাৎ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আজাদ ও হিন্দুস্তান এবং পাঞ্জাবের আকবরিয়াম ট্রিবিউন নামের সংবাদপত্রগুলি জাতীয় চেতনার বিকাশে অবদান রেখেছিল, অর্থাৎ তারা ন্যাশনালিজমের বিকাশে সহায়তা করেছিল, জাতীয়তাবোধ বিকাশে। উর্দু সংবাদপত্র সৈয়দুল আকবর 1836 খ্রিস্টাব্দে সৈয়দ আহমেদ খান দ্বারা প্রকাশ করা হয়েছিল। এই সৈয়দ আহমেদ খান মাঝে সাঝেই আসে পরীক্ষাতে, এবং খুব গুরুত্বপূর্ণ এর মানে সৈয়দ আহমেদ খান সম্পর্কে এই যে এই ছোট ছোট বিষয়গুলো, যে সৈয়দুল আকবর এটা কে লিখেছিল, এইরকম ধরনের তার পত্র পত্রিকাগুলো আসে মাঝে সাঝে। এবার ভারতের ব্রিটিশদের দ্বারা সম্পাদিত, এবার 1857 রিভোল্ট যখন হয়ে গেল, তারপর থেকে কিন্তু একদম ইংরেজরা কিভাবে ভারতীয়দের দমন করা যায় তার জন্য তারাও নিজেরা বিভিন্ন সংবাদপত্র ছাপাতে শুরু করলো। যে এগুলা কিন্তু ইংরেজদের দ্বারা ছাপানো সংবাদপত্র, আর সবগুলোর সাল দেখবে যে 1857 রিভোল্টের পরে। যে টাইমস অফ ইন্ডিয়া 1861, স্টেটসম্যান 1870 খ্রিস্টাব্দে রবার্ট নাইট দ্বারা এটা প্রকাশ করা হয়েছিল, সম্পাদক করা হয়েছিল। এটা হচ্ছে উদারপন্থী, অর্থাৎ এই পত্রিকাটা স্টেটমেন্টটা ভালো ছিল আমাদের জন্য। ফ্রেন্ডস অফ ইন্ডিয়া এটা মোটামুটি ছিল ভালো। মাদ্রাস মেইল, পায়োনিয়ার কি বলছে, সরকারের সমর্থক, অর্থাৎ ব্রিটিশ সরকারের সমর্থক ছিল এবং জাতীয়তাবাদী আন্দোলনের সমালোচক ছিল পায়োনিয়ার। আর এলাহাবাদ থেকে সিভিল অ্যান্ড মিলিটারি গেজেট, সেটা হচ্ছে 1876 খ্রিস্টাব্দে। লাহোর থেকে ইংলিশম্যান, একদম সব থেকে রক্ষণশীল এবং প্রতিক্রিয়াশীল এই ইংলিশম্যানটা ছিল আমাদের ভারতীয়দের জন্য খুবই খারাপ পত্রিকা ছিল।
ইংলিশম্যান, এগুলা ইংরেজদের যারা প্রকাশ করা হয়েছিল। এগুলা যদি আসে না, আমার যেটা মনে হয় যে কোন পত্রিকা কত সালে পাবলিশ করা হয়েছিল, একদিকে পত্রিকাগুলোর নাম দিবে, একদিকে সালগুলা, আর না হলে ডিরেক্ট আসতে পারে যে এই পত্রিকাগুলোর মধ্যে সব থেকে উদারপন্থী কোনটা ছিল, স্টেটমেন্ট বা রক্ষণশীল সব থেকে, সেটা হচ্ছে ইংলিশম্যান। মাদ্রাজ মেল ছিল মাদ্রাজ থেকে প্রকাশিত প্রথম ইংরেজি সন্ধ্যা দৈনিক পত্রিকা। এবার সন্ধ্যা দৈনিক পত্রিকা মানে কি, যে মাদ্রাজ মেলটা প্রতিটা সন্ধ্যায়, প্রতিদিন সন্ধ্যার দিকে মাদ্রাজ থেকে প্রকাশ করা হতো, এই জন্য মাদ্রাজ মেলকে বলা হয় প্রথম ইংরেজি সন্ধ্যা দৈনিক পত্রিকা। মাদ্রাজ মেল ছিল ভারতের প্রথম সন্ধ্যা সংবাদপত্র। এটি 1868 খ্রিস্টাব্দ থেকে 1981 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রকাশ পেয়েছিল। বোম্বে টাইমস 1838 খ্রিস্টাব্দে, বোম্বে স্ট্যান্ডার্ডস এবং অন্যান্য দুটি সংবাদপত্রকে একত্রিত করে 1831 খ্রিস্টাব্দে টাইমস অফ ইন্ডিয়া গঠিত। খুব গুরুত্বপূর্ণ যে টাইমস অফ ইন্ডিয়া কোন দুটা পত্রিকাকে একজোট করে এই প্রকাশ করা হয়েছিল, একটা হচ্ছে বোম্বে টাইমস আর হচ্ছে বোম্বে স্ট্যান্ডার্ড। এই সংবাদপত্রগুলির মধ্যে ইংলিশম্যান ছিল সব থেকে রক্ষণশীল, স্টেটমেন্ট ছিল সব থেকে উদার সংবাদপত্র। পায়োনিয়ার ছিল সরকারের সমর্থক, ব্রিটিশ সরকারের সমর্থক। সিভিল অ্যান্ড মিলিটারি গেজেট ছিল রক্ষণশীল ধারার সমর্থক। এবার দাদাভাই নওরোজি, যেগুলা তোমার কালকে কে যেন লাবণী মনে হয় না, যে প্রশ্ন করছিল কোনটা দাদাভাই নওরোজি ছিল বা ছিল না, এগুলা সবগুলা দাদাভাই নওরোজির। এগুলা নিয়ে কনফিউজের কিছু নেই, কারণ এগুলা হচ্ছে পপুলার বই, বেসিক ব্যাপার। রাফ গুপ্তার এটা গুজরাটি ভাষায় ছিল। হিন্দুস্তানি, ভয়েস অফ ইন্ডিয়া, অ্যাডভোকেট অফ ইন্ডিয়া, তারপর হচ্ছে ভারত, এগুলো হচ্ছে দাদাভাই নওরোজির। দাদাভাই নওরোজি 1890 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে ইংরেজি ভাষায় ভারত নামে একটি সংবাদপত্র প্রকাশ করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ এগুলা পরীক্ষাতে আসার জন্য, নেটে হোক বা সেটে হোক, এই যে দিয়ে দিবে প্রশ্নগুলো, যেভাবে আমি তোমাদের প্রশ্নগুলো করি, দেখবে আমার প্রশ্নগুলোর ধাঁচগুলা, বলবে যে এর মধ্যে কোন পত্রিকাগুলি দাদাভাই নওরোজির ছিল না। তারপর বলছে কোনটা বেঙ্কটা পাইয়া এবং বাসুনারায়ণ রাও কৃষ্ণ পত্রিকা নামে একটি সাপ্তাহিক তেলেগু ভাষায় সংবাদপত্র সম্পাদন করেন। পরে মুত্তানুড়ি কৃষ্ণরাও কৃষ্ণ পত্রিকার সাথে যুক্ত ছিলেন। এই যে নামটা শুনলেই বুঝতে পারছো যে কেমন বেঙ্কটা পাইয়া, এগুলো হচ্ছে এই সাউথের মানুষ। 1873 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বঙ্গদর্শন বাংলা ভাষায় মাসিক পত্রিকা সম্পাদন করেছিলেন। এগুলো ডাইরেক্ট আছে এই সেটে, যে বঙ্গদর্শন পত্রিকাটি কে ছিল, সাপ্তাহিক, মাসিক, দৈনিক না বাৎসরিক ছিল। এবার হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট। 1853 খ্রিস্টাব্দে সালে ইংরেজি ভাষায় সাপ্তাহিক আকারে এটা বার করা হতো। প্রথম দিকে এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন মধুসূদন রায় আর হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ, এই দুজন মিলে। শুধু যদি এখন শুধু যদি এই হরিশচন্দ্র মুখার্জি পড়ে নাও তাহলে কিন্তু হবে না। এই হরিশচন্দ্র মুখার্জি ম্যাক্সিমামে জানি। এখন তোমরা এগুলা প্রশ্ন করো, দেখবে গ্রুপে তোমাদের নিয়ে কত প্রশ্ন উঠবে, যে হরিশচন্দ্র বলবে ওরা। যে 1855 খ্রিস্টাব্দে হরিশচন্দ্র মুখার্জি এই হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদকের দায়িত্ব নিল, তিনি তখন এটা সম্পাদন করতে শুরু করলেন। পরে কৃষ্ণদাস পাল, এখানে না কৃষ্ণদাস হবে না, কৃষ্ণদাস পাল হবে, ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক। এবং কৃষ্ণদাস পালকে বলা হয় সাংবাদিকতার রাজপুত্র। খুব গুরুত্বপূর্ণ যে সাংবাদিকতার রাজপুত্র কাকে বলা হয়। পরে 1862 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই হিন্দু পেট্রিয়ট পত্রিকাকে কিনে নিল। কিনে নেওয়ার পরে কি হচ্ছে, হিন্দু পেট্রিয়ট পত্রিকা 1892 সালে একটি দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়ে উঠছে। এটাও আসতে পারে যে হিন্দু পেট্রিয়ট পত্রিকা কবে, কত সালে দৈনিক পত্রিকায় রূপান্তরিত হচ্ছে। পরবর্তীকালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি 74 থেকে 75 খ্রিস্টাব্দে এই পত্রিকায় লন্ডন থেকে কিনে তিনি এই হিন্দু পেট্রিয়ট পত্রিকার সংবাদদাতা হিসেবে কাজ করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ যে হিন্দু পেট্রিয়ট পত্রিকার লন্ডন থেকে কে কাজকর্ম ক্রিয়াকলাপগুলো চালিয়েছিল, সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পরে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটি কিনে নিয়েছিল। যে সভা সমিতি যুগ যখন পড়বো তখন এই যে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হিন্দু পেট্রিয়ট পত্রিকাটাকে কিনে নিল। দেখো যে পড়লে এইভাবে পড়তে হবে। এখন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পর্কে 4টা সেন্টেন্স তুলে দিবে, বলবে যে এর মধ্যে কোনটি হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পর্কে সত্যি বা মিথ্যা আইডেন্টিফাই করো। এগুলা হচ্ছে ক্রিটিক্যাল প্রশ্ন, এগুলাই যখন আসবে না কত ক্রিটিক্যাল হয়ে যাবে। 1862 খ্রিস্টাব্দে গিরিশচন্দ্র ঘোষ কৃষকদের অভিজ্ঞতা জনগণের সামনে তুলে ধরার জন্য বেঙ্গলি নামে পত্রিকা প্রকাশ করেছিলেন। এবং 1779 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এটাকে কিনে নিল। স্বাভাবিকভাবে আমরা সবাই জানি যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বেঙ্গলি পত্রিকার সম্পাদক, কিন্তু এই বেঙ্গলি পত্রিকা কার কাছ থেকে তিনি কিনে নিয়েছিলেন এগুলো কি আদৌ জানে, কয়জন জানে? তো এবার যদি গিরিশচন্দ্র ঘোষ নামও থাকে এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জির নাম থাকে, দুজনেরই ঠিক হবে। 1913 খ্রিস্টাব্দে কানপুর থেকে প্রকাশিত হিন্দি সাপ্তাহিক প্রতাপ ছিলেন চরমপন্থী জাতীয়তাবাদের সমর্থক এবং দেশীয় রাজ্যের জনগণ এবং কৃষকদের শ্রেণীর সমর্থক। প্রতাপের সম্পাদক ছিলেন হচ্ছে গণেশ শঙ্কর বিদ্যার্থী।
লাহোর থেকে উর্দুতে প্রকাশিত তালিফ ওয়া ইসাদ, গোলাম হোসেনের ইনকলাব পত্রিকা, তিলকের ছিল কেশরী, অরবিন্দ ঘোষ এবং বারীন্দ্র কুমার, অরবিন্দ হচ্ছে বন্দে মাতরম আর বারীন্দ্র কুমার ঘোষ হচ্ছে যুগান্তর পত্রিকার মাধ্যমে 1905 খ্রিস্টাব্দে বাংলা বিভাজন অর্থাৎ বঙ্গভঙ্গ যে হয়েছিল তার বিরোধিতা করেছিল এই পত্রিকাগুলোর মাধ্যমে। পরীক্ষাতে এটাও আসতে পারে যে কোন পত্রিকাগুলো বঙ্গভঙ্গ আন্দোলনের বিরোধিতা করেছিল। মারাঠা সাপ্তাহিক তিলকের ছিল। গান্ধী বনাম লেনিন অর্থাৎ গান্ধী ভার্সেস লেনিন পত্রিকার সম্পাদক হচ্ছে অ্যাসিডঙ্গের আরেকটা পত্রিকা হচ্ছে দ্য সোশ্যালিস্ট। প্রথম এটা সমাজতান্ত্রিক সাপ্তাহিক পত্রিকা হিসেবে বের করেছিল। খুব গুরুত্বপূর্ণ যে প্রথম সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট পত্রিকা কোনটি ছিল? দ্য সোশ্যালিস্ট নামে। এটাই কিন্তু আমাদের ভারতের প্রথম সমাজতান্ত্রিক পত্রিকা ছিল। এটাও অ্যাসিডাঙ্গে প্রকাশ করেছিলেন। বাংলায় মুজাফফর আহমেদ নবযুগ এবং এই নবযুগ প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে এই কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, পরে কাজী নজরুল ইসলামের সহায়তায় এই নাঙ্গলের সম্পাদন করেছিলেন। ধূমকেতু পত্রিকার সম্পাদনা করেছিলেন কাজী নজরুল ইসলাম। এটি সাপ্তাহিক আকারে দুবার প্রকাশ করা হয়েছিল। মাদ্রাজ থেকে সিঙ্গারাবিল চেট্টিয়ার লেবার কিষান গ্যাজেট নামে পত্রিকা বের করেছিল। এবার হচ্ছে গদর পত্রিকা। তোমরা জানো যে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিল লালা হরদয়াল কাসিরাম। তিনি কিন্তু ওই যে গদর পার্টিটা প্রতিষ্ঠা করেছিল তাদের একটা পত্রিকাও ছিল। যেমন আমরা তোমাদের দেখে একটা প্রশ্ন করি, বলো ডিরোজিওর যে কি বলবো একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিল 1828 খ্রিস্টাব্দে, সেই একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখ পত্রের নাম কি ছিল বলো? পার্থেনন স্যার। পার্থেনন নয়, কে বলতে পারবে? হ্যাঁ স্যার এথেনিয়াম। অ্যাথেনিয়াম হবে। হ্যাঁ, পার্থেনন নয়, পার্থেনন 1829 খ্রিস্টাব্দে অবশ্যই তাদের সাথে যুক্ত ছিল, এটা অ্যাথেনিয়াম হবে। এবার হচ্ছে এদিকে গদর পার্টি যে ছিল সেই গদর পার্টির মুখপত্রের নামই ছিল গদর পত্রিকা। আমাকে একজন প্রশ্ন করেছিল গদর পত্রিকাটি কোন ভাষায় লেখা হয়েছিল। আমি পারিনি, আমি হিন্দি বলেছিলাম, কিন্তু ওটা প্রথম ছিল তো হিন্দি ভাষা ঠিকই, কিন্তু প্রথম কিন্তু উর্দু ভাষায় এটা প্রকাশ করা হয়েছিল। দেখো কি বলছে, 1813 খ্রিস্টাব্দে গদর সান ফ্রান্সিসকো আমেরিকা থেকে প্রকাশ করা হয়েছিল। আর গদর পার্টিটাও কিন্তু আমেরিকার সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠা করা হয়েছিল 1913 খ্রিস্টাব্দে। আর এই গদর পত্রিকাটি প্রথমে উর্দু ভাষায় প্রকাশ করা হয়েছিল, পরবর্তীকালে গুরুমুখী যেটা পাঞ্জাবি ভাষা ছিল লেখা হচ্ছে। তারপর হচ্ছে কিছু পয়েন্ট বা কিছু কিছু পয়েন্ট আবার ইংরেজিতে ছিল, হিন্দিতেও ছিল, উর্দু, মারাঠি, গুজরাটি, আর যেটা খুব গুরুত্বপূর্ণ এই প্রস্তুতে প্রকাশ করা হয়েছিল। এটা কি সংখ্যাসূচক একটা লেখা, এই একমাত্র এই পত্রিকাতেই ছিল, গদর পত্রিকাতে। গদর ছিল একটা সাপ্তাহিক পত্রিকা। 1913 খ্রিস্টাব্দে 1 নভেম্বর উর্দুতে প্রথম প্রকাশ করা হয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ যে কত সালের কত তারিখে এবং কোন ভাষায় প্রথম প্রকাশ করা হয়েছিল। এর সহযোগী সম্পাদক ছিলেন রামচন্দ্র পেশোয়ারি। এই পত্রিকাটা দেখো, আমার মনে হয় কোনো না কোনো বার তো আসবেই যে গদর পত্রিকার সম্পর্কে 4টা সেন্টেন্স তুলে দিবে, বলবে যে এর মধ্যে কোনটা ঠিক বা ভুল আইডেন্টিফাই করো। ফিরোজ শাহ মেহতা যাকে বোম্বাইয়ের মুকুটহীন রাজা বলা হয়, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? হ্যাঁ, সুরেন্দ্রনাথ সেনকে। আচ্ছা, ফিরোজ শাহ মেহতাকে বলা হয় বোম্বের মুকুটহীন রাজা হিসাবে বিখ্যাত। তার মধ্যপন্থী মতামত ছড়িয়ে দেওয়ার জন্য 1910 খ্রিস্টাব্দে বোম্বে ক্রনিকেল নামক একটি পত্রিকা প্রকাশ করছেন। বিজি হরনিমান বোম্বে ক্রনিকেলের সম্পাদক ছিলেন। অ্যানি বেসান্তের পত্রিকাগুলো এবার দেখো। অ্যানি বেসান্ত মাদ্রাজ থেকে মাদ্রাজ স্ট্যান্ডার্ড নামে একটি পত্রিকা কিনে নিয়েছিলেন। আর এই পত্রিকাটা মাদ্রাজ স্ট্যান্ডার্ড পত্রিকাটাকে কিনে নিয়েই তিনি একটা নাম দিল কি, নিউ ইন্ডিয়া। এছাড়া তিনি কমনওয়েল নামে একটা সংবাদপত্র বার করেছিল। এবার আমার সময় একটা প্রশ্ন এসেছিল যেটা মানে অ্যাকসেপ্ট করিনি। এগুলো প্রশ্ন তখন খারাপও লাগে যে এইগুলা কোনো যুক্তি পায় না। যে আমার সময় এসেছিল যে অ্যানি বেসান্তের নিচের কোন সংবাদপত্রটি হয়, কথাটা এসেছিল কিন্তু হয়। তা আমি তখন তো খুব একটা এত বিস্তারিত জানতাম না, আমি এটা দিয়েছিলাম নিউ ইন্ডিয়াটা। ওরা অ্যাকসেপ্ট করেছিল কমনওয়েলটাকে। একদিক দিয়ে ঠিকই আছে, কারণ এটাকে আমরা কি বলতে পারি যে এখান থেকে কিনে নিল, তারপরে এটা পাবলিশ করা, এটা ওর একদম নিজস্ব ছিল, তো ওরা সেটাকে কমনওয়েলটাকেই অ্যাকসেপ্ট করেছিল। তো নিউ ইন্ডিয়াকে অ্যাকসেপ্ট করলো না, তাহলে কি বলা যাবে যে নিউ ইন্ডিয়া তার ছিল না? এগুলা প্রশ্ন ডিবেটমূলক হয়েই থাকে মাঝে সাঝে দুই একটা। এরকম থাকলে তোমরা তখন কমনওয়েলটাকেই অ্যাকসেপ্ট করবে, কিন্তু জোড়া হিসাবে থাকলে পেয়ার হিসাবে দুটাকে অ্যাকসেপ্ট করবে, দুটাকে নয় তিনটাকে। আর তারপর হচ্ছে 1930 খ্রিস্টাব্দে এম সদানন্দ ফ্রি প্রেস এই পত্রিকাটি কংগ্রেস এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের সমর্থন করেছিলেন। হামিদুল আনসারি বিজনোর থেকে মদিনা, লখনৌ থেকে আব্দুল বাড়ি হচ্ছে হামদম নামে
একটি উর্দু সংবাদপত্র প্রকাশ করেন, খুব গুরুত্বপূর্ণ এই যে হামদম সংবাদপত্রটি। 1867 সালে ভারতের হরিশ্চন্দ্র বেনারস থেকে কবি বচন সুধা প্রকাশ করেন। ভারতেন্দু হরিশ্চন্দ্রকে আধুনিক হিন্দি ভাষার জনক বলা হয়। এবার মদনমোহন মালব্য। মদনমোহন মালব্য তিনি ভারতেন্দু হরিশ্চন্দ্রের যে পত্রিকা ছিল, হ্যাঁ, ওই পত্রিকায় তিনি মরকন্দ নামে মানে পত্রিকা লিখছেন। খুব গুরুত্বপূর্ণ যে কি নামে তিনি হরিশ্চন্দ্র চন্দ্রিকাতে প্রকাশ করতেন, সেটা হচ্ছে মার্কান্ত। 1887 খ্রিস্টাব্দে তিনি হিন্দুস্তান, 1889 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ওপিনিয়ন, 1907 খ্রিস্টাব্দে অভ্যুদয়, 1900 এইগুলো হলো তার পত্রিকা। তবে 1908 খ্রিস্টাব্দে যখন একটা প্রেস অ্যাক্ট পাস হয়েছিল, লর্ড রিডিং কি যেন মিন্টো, দ্বিতীয় মিন্টোর সময়কালে, তো 1908 খ্রিস্টাব্দে তার বিরুদ্ধে একটা আইন জারি করলো। এলাহাবাদ থেকে এই সম্মেলনে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, যে 1908 খ্রিস্টাব্দে যে প্রেস অ্যাক্ট বসেছিল সেই সম্মেলনে মদনমোহন মালব্যকে ডাকা হয়েছিল। 1909 খ্রিস্টাব্দে মদনমোহন মালব্য এবং মতিলাল নেহরু লিডার নামে সংবাদপত্র চালু করেছিলেন। 1910 খ্রিস্টাব্দে মর্যাদা, সেটাও কিন্তু এই মদনমোহন মালব্যেরই ছিল। কে এম পানিক্কর 1922 সালে দিল্লি থেকে ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস নামে পত্রিকার প্রকাশ করেন। প্রথম দিকে এটি ছিল আকালিদের মুখপাত্র, খুব গুরুত্বপূর্ণ। পাঞ্জাবে যে আকালি আন্দোলন হয়েছিল, সেই আকালি আন্দোলনের মুখপাত্র হচ্ছে হিন্দুস্তান টাইমস পত্রিকা। তারপরে কি হচ্ছে দেখো, যে পরে মদনমোহন মালব্য এই হিন্দুস্তান টাইমস পত্রিকাটি কিনে নিয়ে 1927 সালে এটি ঘনশ্যাম দাস বিড়লা দ্বারা কেনা হয়েছিল। যে কোন হিন্দুস্তান টাইমসটাকে কে কিভাবে ব্যবহার করছে, ঘনশ্যাম দাস বিড়লা এবং লালা লাজপত রায়ের সহায়তায় মালব্য দ্য হিন্দুস্তান টাইমস বন্ধ হওয়া থেকে রক্ষা পেয়েছিলেন। এই যে 1908 সালে যে প্রেস অ্যাক্ট পাস 1908 সালে যে প্রেস অ্যাক্টটা পাস করা হলো না, তো এই হিন্দুস্তান টাইমস পত্রিকাটাকে বন্ধ করে দিতে চেয়েছিল। তো এই ঘনশ্যাম দাস বিড়লা আর লালা লাজপত রায়ের সহায়তায় তখন এই হিন্দুস্তান পত্রিকাটি মদনমোহন মালব্য বন্ধ থেকে রক্ষা করতে পেরেছিল। 1933 খ্রিস্টাব্দে তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে সনাতন হিন্দু নামে একটি পত্রিকা বের করেছিলেন। গান্ধীজির সংবাদপত্র। গান্ধীজি যখন সাউথ আফ্রিকাতে ছিলেন, তখন তিনি একটা সংবাদপত্র বের করেছিলেন। সেই সংবাদপত্রের নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান ওপিনিয়ন। 1903 খ্রিস্টাব্দে এটাই কিন্তু গান্ধীজির প্রথম সংবাদপত্র ছিল। জুন মাসে ডারবান থেকে এটা ডারবানের দক্ষিণ আফ্রিকার নাটাল ইন্ডিয়ান কংগ্রেসের সহযোগিতায় শুরু করেছিলেন। এটা পরীক্ষাতে আসে যে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছিলেন, সেটা গান্ধীজি। প্রাথমিকভাবে এই সংবাদপত্রটি ইংরেজি, হিন্দি এবং গুজরাটি ভাষায় এবং তামিল ভাষায় প্রকাশ করা পরেও এটি একটি গুজরাটি এবং ইংরেজি সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে বের করা হয়েছিল। এর প্রথম সম্পাদক ছিলেন মনসুখলাল। এগুলো মনে রাখতে হবে যে ইন্ডিয়ান ওপিনিয়নের সাথে কারা কারা যুক্ত ছিলেন। মনসুখলাল ছিল, পরবর্তীকালে গান্ধীর পুত্র মণিলাল 1920 থেকে 1956 সাল পর্যন্ত এই সংবাদপত্রকে ছাপিয়েছিল। এই যে ধরো যে তুমি একটা সংবাদপত্র ছাপাচ্ছ, হ্যাঁ, তুমি মারা গেলে তারপরে তো ওই সংবাদপত্রটা কাউকে দায়িত্ব দিতে হবে, কারণ আমরা জানি যে 1956-তে গান্ধীজি বেঁচে ছিল না, তখন কারা এটা ছাপিয়েছিল বা কাজগুলো করেছিল, তার পুত্র মণিলাল। এরকম হচ্ছে ব্যাপার। যেমন এখন ধরো যে উপেন্দ্র সিং এর বই, এনসিএন্টের উপেন্দ্র সিং এর বই খুবই ভালো বই। একটা সময় উনি তো আর থাকবে না, তারপর উনি যদি কাউকে দায়িত্ব না দিয়ে যায়, তাহলে ওই বইটা তো ওরকম করে থেকে গেল, তার ভ্যালু কমে যাবে। এখন উনি যদি আবার কাউকে দায়িত্ব দিয়ে যায় যে এই সংবাদ মানে এই গ্রন্থটা তুমি আমার পরে এডিট করবে, তো এইরকম আর কি ব্যাপারটা। গান্ধীজি নবজীবন পত্রিকার এই যে নবজীবন পত্রিকাটা, এটা হচ্ছে হরিজন বন্ধুতে রূপান্তরিত করেছিল। ইয়ং ইন্ডিয়া পত্রিকাটাকে হরিজন পত্রিকায় রূপান্তরিত করেছিল। তো গান্ধীজির এবার পত্রিকা কি কি পেলাম, ইন্ডিয়ান ওপিনিয়ন, নবজীবন, হরিজন বন্ধু, তারপর হরিজন। 1933 খ্রিস্টাব্দে হরিজন পত্রিকা, হিন্দিতে হরিজন সেবক, গুজরাটি ভাষায় হরিজন বন্ধু। গান্ধীজির ইয়ং ইন্ডিয়া, হরিজন, হরিজন সেবক, হরিজন বন্ধু, এগুলো হচ্ছে গান্ধীজির পত্রিকা ছিল। ইয়ং ইন্ডিয়াতে তার নিবন্ধের কারণে 1922 সালে তাকে 6 মাসের জন্য কারাদণ্ড দণ্ডিত দেওয়া হয়েছিল। এবার সুব্রাহ্মণীয় আয়ার হিন্দু পত্রিকার প্রকাশ করেছিলেন। তারপর হচ্ছে টি প্রকাশম স্বরাজ্য পত্রিকা, এনসি কেলকার প্রভাত পত্রিকা, লালা লাজপত রায় উর্দুতে বন্দে মাতরম। দেখো বন্দে মাতরম দুজনের, লালা লাজপত রায় তিনি লাহোর থেকে উর্দুতে এটা প্রকাশ করেছিলেন, আর হচ্ছে অরবিন্দ ঘোষও কিন্তু বন্দে মাতরম পত্রিকার প্রকাশ করেছিলেন। ওই জন্য তোমাদের বলেছিলাম যে আজকের ক্লাসটা তোমাদের না কনফিউজগুলো সব দূর হয়ে যাবে।
ম্যাক্সিমাম, সব না হলেও। মৌলানা আবুল কালাম আজাদ, আল হিলাল, তারপর হচ্ছে আল বিলাল, আরও আছে। যখন মৌলানা আবুল কালাম আজাদের একটা পয়েন্ট আছে ওখানে পেয়ে যাবে। মোহাম্মদ আলী জিন্নার কমরেড, মৌলানা আব্দুল বারির হামদর্দ পত্রিকা, জওহরলাল নেহরু হচ্ছে ন্যাশনাল হেরাল্ড, 1847 সালে শশীপদ ব্যানার্জির ভারত শ্রমজীবী পত্রিকা। আচ্ছা, জাফর আলীর হচ্ছে জমিদার পত্রিকা। গোপাল কৃষ্ণ গোখলে তার জীবনীকার হচ্ছে বি আর নন্দা, তার পত্রিকা অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখলের পত্রিকাটার নাম হচ্ছে সুধাকর, আর তার জীবনীকার হচ্ছে বি আর নন্দা। চিপলঙ্কর মারাঠি ভাষায় হচ্ছে শিবাজি পত্রিকা। আসামের স্থানীয় ইতিহাসকে আজকাল তো এগুলো খুবই আসে, যে মানে একটা টার্ম দিয়ে দেয়, সে টার্মটার বলা হয় যে মানে কি হ্যান ত্যান এইরকম, যে আসামের স্থানীয় ইতিহাসকে কি বলা হয়, বুরাঞ্জি বলা হয়। দ্বারকানাথ 1830 খ্রিস্টাব্দে বাংলায় বঙ্গদত্ত প্রকাশ করেছিলেন। সাংবাদিকতার জন্য দণ্ডিত দ্বিতীয় এই ভারতীয় ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 1833 সালে তাকে 2 মাসের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল তার বেঙ্গলি পত্রিকা জন্য। এটাও আসতে পারে সুরেন্দ্রনাথের কোন পত্রিকার জন্য তাকে দণ্ড দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে দ্য বেঙ্গলি পত্রিকা বা বেঙ্গলি। সাংবাদিক হিসাবে নিজের কর্তব্য পালন করতে গিয়ে ভারতীয়দের মধ্যে প্রথম জেলে গিয়েছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এটা হচ্ছে বিপিন চন্দ্রের মন্তব্য। হ্যাঁ, তারপর হচ্ছে রমেশচন্দ্র মিত্র এর বিরোধিতা করেছিলেন, যে গান্ধীজি সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে যে বন্দি করা হলো তার বিরোধিতা করেছিল একমাত্র তিনি। আর সুরেন্দ্রনাথ ব্যানার্জির যে আত্মজীবনী সেটা হচ্ছে এ নেশনস ইন মেকিং। এবারে দেখো যে এখানে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি কেন। এবার দেখো আমি 3টা বইয়ে পেয়েছি, 3টা। তা আমি তো মনে করবো এটাই তোমরা দিও। এই যে বাল গঙ্গাধর তিলকটা কি বলছে, 1882 সালে 4 মাসের কারাদণ্ডে দণ্ডিত হন এই বাল গঙ্গাধর তিলক। তিলককেই প্রথম ভারতীয় যিনি সাংবাদিকতার জন্য শাস্তি পেতে হয়েছিল। ইনি প্রথম, এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে দ্বিতীয় ধরা হয়। কিন্তু এই যে এখানে আবার বিপিন চন্দ্রের বই আছে প্রথম, তবে আমি বলবো তিলকটাকেই তোমরা দিও। আমি 3টা বই পেয়েছি, যেহেতু 3জন তো ভুল বলবে না। ভারতের সাংবাদিকতার জন্য শাস্তিপ্রাপ্ত প্রথম ভারতীয় ছিলেন বাল গঙ্গাধর তিলক। এবার বাল গঙ্গাধর তিলকের এই যে এখানে দেখো যে 1881 সালে বোম্বে থেকে তিলক কি করেছিল, কেশরী পত্রিকা হচ্ছে মারাঠি ভাষায়, আর মারাঠি পত্রিকাটা আবার মারাঠিতে করে দিও না, সেটা হচ্ছে ইংরেজিতে প্রকাশ করেছিলেন। কেশরী পত্র লেখার জন্য গ্রেপ্তার করা হয়েছিল তাকে, যেহেতু সালটা দেখো 1881 সালে। তো স্বাভাবিকভাবে এখানে তো বাল গঙ্গাধর তিলকে হওয়া উচিত, কিন্তু আমি নেটেও সার্চ করছি, সেখানেও সুরেন্দ্রনাথ ব্যানার্জি আসছে। মারাঠার সম্পাদক ছিলেন আগারকার। এই যে মারাঠি পত্রিকা, এখানে মারাঠি পত্রিকার প্রথম দিকের সম্পাদক ছিলেন আগারকার, এবং কেশরী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কেলকার। পরে বাল গঙ্গাধর তিলক উভয় পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিলেন বা উভয় পত্রিকার সম্পাদক হলেন বাল গঙ্গাধর তিলক। 1882 সালে গোপাল গণেশ আগারকারের সাথে তিলকের 4 মাসের জেল দেওয়া হয়েছিল। আর সেই যে বিচার হয়েছিল এদের এই দুজনের যে দণ্ডিত করা হলো, সেই বিচারটা কে করেছিল, নেথাম নামক একজন ইংরেজ ছিলেন। এবার দেখো সালটা দেখলেই বোঝা যায় যে 1882, আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি তো ছিল 1883 সালে। কই সুরেন্দ্রনাথ, এই যে দেখো 1883। স্বাভাবিকভাবেই আমার মনে হয় বাল গঙ্গাধর তিলকে হবে, আমি তো শিওর হয়ে যাচ্ছি ব্যাপারটা। তাদের ভালো আচরণের কারণে তাদের সাজা হয়েছিল 19 দিন কমিয়ে দেওয়া হয়েছিল। 19 দিন কমিয়ে তখন তাদের শাস্তি হলো কত, 101 দিন। দেখো এই যে ছোট ছোট বিষয়গুলো কত গুরুত্বপূর্ণ না পরীক্ষার জন্য। তারপর এই মামলার তিলকের আইনজীবী ছিলেন কে, যথাক্রমে ফিরোজ শাহ মেহতা ও কেটি তেলাং। অর্থাৎ এই যে তিলকের পক্ষেও তো উকিল হিসাবে কাজ করতে হবে, সেই দুজন হচ্ছে ফিরোজ শাহ মেহতা আর কেটি তেলাং, আর তাদের বিরোধী হিসাবে বিচারপতি ছিলেন নেথাম। তারপরে যে কাল, কেশরী, তারপরে যে বঙ্গবাসী পত্রিকা কংগ্রেসের সমালোচনা করেছিল এগুলা। আর সন্ধ্যা, যুগান্তর, কাল পত্রিকা কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী সন্ত্রাসের সমর্থন করেছিলেন। প্রথমে নরমপন্থী, তারপরে চরমপন্থী, তারপরে বিপ্লবীরা আরো একদম মানে চরমপন্থীদের থেকেও ভয়ানক। তো এই সন্ধ্যা, যুগান্তর এগুলা পত্রিকা তো এই বঙ্গভঙ্গ সময়কালে, তো এই পত্রিকাগুলো কিন্তু যেমন সন্ধ্যা, যুগান্তর এগুলো তো আমাদের বাংলার, এই পত্রিকাগুলো সন্ত্রাসী বিপ্লবীকে সমর্থন করেছিল। ইয়ং ইন্ডিয়া একটি সাপ্তাহিক হিসাবে হোমরুল পার্টির শুরু করেছিলেন। এই ইয়ং ইন্ডিয়াকে অ্যানিবেশন, তো এই জন্য হোমরুল পার্টি। ভারত মিত্র হিন্দি ভাষায়, তারপর হচ্ছে রাষ্ট্রমত মারাঠি ভাষায়, নায়ক হচ্ছে বাংলা ভাষায়। ইন্ডিয়ান নেশন সংবাদপত্র পাটনা থেকে প্রকাশিত হয়েছিল 1931 সালে কামেশ্বর সিংহ দ্বারা। সংবাদপত্রের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা অর্থাৎ আইন। এবার চলে গেল, দেখো এগুলা মোটামুটি আমরা সংবাদপত্রগুলো সম্পর্কে জেনে নিলাম। এবারে আমাদের জানতে হবে যে এই যে সংবাদপত্রগুলা মানে পাবলিশ করছে এগুলো কিসের জন্য, সেই সময় এত সংবাদপত্র কিসের জন্য বার করা হলো, যে ভারতীয়দের মধ্যে যেন জাতীয়তাবোধের বিকাশ হয়। আর আমাদের ভারতীয়দের জাতীয়তাবোধের বিকাশের কারণই তো কি ছিল,
একটা হচ্ছে ওয়েস্টার্ন এডুকেশন, প্রেস, তারপর হচ্ছে তোমাদের হচ্ছে কি বলবো ইকোনমিক। এই তিনটার কারণেই তো তাদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত হয়েছিল। আর প্রেসদের মুখগুলা বন্ধ করার জন্য তখন ইংরেজরা বিভিন্ন আইন জারি করতে শুরু করেছিল। এবার এই আইনগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে। দেখো কি বলছে, সংবাদপত্রের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা আইনগুলো কি কি বলছে। লর্ড হেস্টিংস মানে কিন্তু লর্ড ওয়ারেন হেস্টিংস নয়। লর্ড হেস্টিংস মানে হচ্ছে লর্ড মাইরা, মনে রাখবে। আর ওয়ারেন হেস্টিংস আলাদা। ওয়ারেন হেস্টিংস লর্ড মাইরা, লর্ড মেয়ো যেটাকে আমরা বলি। লর্ড মেয়ো লর্ড মাইরা একই, বা লর্ড হেস্টিংস একই ব্যক্তি। তারপর হচ্ছে মেটক্যাফ, তারপর হচ্ছে বেন্টিং, ম্যাকলে, রিপন, এরা কিন্তু কি ভারতীয় সংবাদপত্রের স্বাধীনতাকে সমর্থন করেছিল, অর্থাৎ ভারতের সংবাদপত্রের ক্ষেত্রে এরা ভালো ছিল। মেটক্যাপকে কি বলা হয়, মেটক্যাপকে বলা হয় ভারতের সাংবাদিকতার মুক্তিদাতা বলা হয়। আর গভর্নর জেনারেলের মধ্যে ওয়েলেসলি অ্যাডমাস, ইনি কার্যনির্বাহক একজন গভর্নর জেনারেল ছিলেন, পুরোপুরি গভর্নর জেনারেল ছিলেন না, তাৎক্ষণিক। ক্যানিং, লিটন, তারপরে যে দ্বিতীয় লর্ড মিন্টো, এরা কিন্তু ভারতের সংবাদপত্রের স্বাধীনতার সমর্থন ছিলেন না। এটা সংবাদপত্রের ক্ষেত্রে ভালো ছিল না, এরা ভালো ছিল। এবার দেখো সেন্সরশিপ অফ দ্য প্রেস অ্যাক্ট 1799, এটা ওই চলে আসলো লর্ড ওয়েলেসলি এইটা চালু করলো। যে 1799 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি সেন্সরশিপ অফ দ্য প্রেস অ্যাক্টের মাধ্যমে প্রকাশের মাধ্যমে আগে সমস্ত, এবার নিয়মগুলো দেখো, যে সেন্সরশিপ অফ দ্য প্রেস অ্যাক্ট যে চালু করলো লর্ড ওয়েলেসলি, এটাতে কি বলা হচ্ছে বা এর নিয়ম মানে কি কি আইনগুলো জারি করে দিচ্ছে। এখানে বলা হচ্ছে যে তুমি কোনো যদি বই ছাপাও বা পত্রপত্রিকা ছাপাও, তার আগে তোমার যাবতীয় উপাদান আমাদের সরকারের কাছে জমা দিতে হবে, এবং এটা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। আমরা দেখব যদি সেগুলো প্রকাশ করা যায় তো ঠিক আছে, নাহলে নয়। সম্পাদকের নাম, তারপর হচ্ছে মুদ্রণ এবং মালিকের নাম, সম্পাদক, মুদ্রক এবং মালিকের নাম, যে তুমি সম্পাদন করছো এবং কোথায় সম্পাদন করছো, যাবতীয় তোমার নাম থাকতে হবে, যেন তোমাকে আমরা ধরতে পারবো পরে। এটা বলে দেওয়া হচ্ছে। 1807 খ্রিস্টাব্দে এই আইনটি পত্রিকা, পুস্তিকা এবং বইয়ের ক্ষেত্রেও লাগু করে দেওয়া হলো 1807 খ্রিস্টাব্দে। লর্ড হেস্টিংস, এই যে লর্ড মাইরা, ইনি ভালো ছিল, আমি বললাম একটু আগে যে 1818 খ্রিস্টাব্দে এই আইনটিকে বাতিল করে দিয়েছিল। ফরাসি আক্রমণের আশঙ্কায় ব্রিটিশ সরকার কিন্তু এই নিষেধাজ্ঞা জারি করেছিল ভারতীয়দের উপর। এইটুকু জেনে নিলেই হয়ে যাবে, আর বেশি কিছু জানার কোনো দরকার নেই সেন্সরশিপ অফ দ্য প্রেস অ্যাক্ট 1799 এর জন্য। তারপরে চলে আসো যে কার্যনির্বাহক গভর্নর জন অ্যাডমাসের বিধিনিষেধ, যেটাকে বলা হয় লাইসেনিং রেগুলেশন অ্যাক্ট। 1823 খ্রিস্টাব্দে ভারপ্রাপ্ত, এই যে ভারপ্রাপ্ত কথাটা বলেছি আমি, যে ভারপ্রাপ্ত গভর্নর জেনারেল ছিলেন অ্যাডমাসের লাইসেনিং নিয়ম জারি করেছিলেন, যেখানে কি বলা হচ্ছে যে 1 নম্বর, প্রিন্টার এবং প্রকাশকদের একটি ছাপাখানা স্থাপনের জন্য আগে লাইসেন্স নিতে হবে। যেমন আমরা এখন বাইক চালালে কি ড্রাইভিং লাইসেন্স লাগে না, পুলিশ ধরে নেয়। হ্যাঁ, 4 চাকা, বা তুমি যদি এখন একটা বিজনেস করো, বড় বিজনেস করো, কোনো রকম লোহার বলো বা সিমেন্টের, রটের, বালি, পাথরের, তোমাকে আগে কি করতে হবে, যে লাইসেন্স নিতে হবে, নাহলে ধরে নিবে। ওই রকম এদের বললো যে প্রিন্টার ছাপানোর বা কোনো রকম মেশিন টেশিন বসালে আগে লাইসেন্স নাও। ওই জন্য এটাকে লাইসেন্সিং আইন বলা হয়েছে। যে কি বলছে, লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি মুদ্রণ বা প্রকাশ করলে তাকে 400 টাকা জরিমানা দিতে হবে এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। ম্যাজিস্ট্রেটকে লাইসেন্সবিহীন প্রেস বাজেয়াপ্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেটকে বলে দেওয়া হলো যে কেউ যদি কোনো রকম লাইসেন্স ছাড়া ছাপাখানা ছাপায়, তাহলে তুমি ওইটা ছাপাখানাকে বন্ধ করে দাও এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করে দাও। গভর্নর জেনারেল যে কোনো লাইসেন্স বাতিল করা বা একটি নতুন আবেদন জিজ্ঞাসা করার অধিকার পেয়েছিলেন, অর্থাৎ গভর্নর জেনারেলকে এই অধিকারগুলো দিয়েছিল যে লাইসেন্স বাতিল করে দেওয়ার। লাইসেন্সিং নিয়মের পর রাজা রামমোহন রায়ের, এই যে খুব গুরুত্বপূর্ণ, যে মিরাতুল আকবর পত্রিকাটা বন্ধ হয়ে গেছিল। পরীক্ষাতে আসতে পারে যে লাইসেন্সিং রেগুলেশন অ্যাক্ট অফ 1823, এই আইনের মাধ্যমে কোন পত্রিকাটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। বিভিন্ন পত্রিকা থাকবে, তখন তোমাদের মিরাতুল আকবর বলতে হবে। বার্কিংহামকে ইংল্যান্ডে, এই যে বার্কিংহাম নামটা বললাম, যে ইনাকেও তখন কি করা হলো, ইংল্যান্ডে নির্বাচন করা হয়েছিল। ইনি কিন্তু দেখো বিদেশি হওয়া সত্ত্বেও তাকে নির্বাচন করা হলো কেন, যে তিনিও কিন্তু ইংরেজদের বিরোধী কাজ করেছিল, তিনি প্রাচ্যবিদ ছিল আই থিঙ্ক। হ্যাঁ, গভর্নর জেনারেলকে যে কোনো সময় যে কোনো সংবাদপত্র ছাপার অধিকার বাতিল করার ক্ষমতা দেওয়া হয়েছিল। সংবাদপত্র সিদ্ধান্ত নেই যে প্রতিটি সংবাদপত্রের প্রকাশের জন্য সরকারকে কাছ থেকে অনুমতি নিতে হবে, এবং কেউ যদি এটি না করে তাকে 400 টাকা জরিমানা এবং কারাদণ্ড দিতে হবে। এবং রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় এই নিয়মের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের কাছে একটা স্মারকলিপি দিয়েছিল 1824 সালে, এটাও মনে রাখবে। হ্যাঁ, এই নিয়ম বিশেষত সেই সমস্ত সংবাদপত্রগুলির বিরুদ্ধে জারি করা হয়েছিল
যেগুলি ভারতীয় ভাষায় প্রকাশিত হয়েছিল এবং ভারতীয়দের দ্বারা প্রকাশ করা হয়েছিল। এবার হচ্ছে চার্লস মেটক্যাপ। চার্লস মেটক্যাপ আমি একটু আগে বললাম তাকে মুক্তিদাতার সাংবাদিকতা মুক্তি বলা হয়। তো কি বলছে, চার্লস মেটক্যাপের সময়কালে প্রেরিত বিকাশ সংবাদপত্রের স্বাধীনতা আইন 1835 খ্রিস্টাব্দে। চার্লস মেটক্যাপ বেন্টিং এর পরে ইনি ভারপ্রাপ্ত। অ্যাডমাস হচ্ছে ভারপ্রাপ্ত, অ্যাডমাস হচ্ছে কি লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়কালে, আর মেটক্যাপও কিন্তু বেন্টিং এর সময়কালে, এরা ভারপ্রাপ্ত, যাকে বলা হয় ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা। কেন মুক্তিদাতা বলা হয়? মেটক্যাপ 1833 সালে ওই যে অ্যাডামসের যে আইনটা ছিল সেটাকে বন্ধ করে দিল এবং কি বলছে যে তাকে দ্য লিবারেশনস অফ ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট 1835 পাস করলো। এর আওতায় মুদ্রণ ও প্রকাশকদের শুধুমাত্র, এবার এই আইনটা কিছুটা কমিয়ে দেওয়া হলো, প্রকাশকের স্থান সম্পর্কে তথ্য দিতে হতো। তারপর হচ্ছে 1857 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং লাইসেনিং প্রেস অ্যাক্ট পুনরায় লাগু করেছিলেন। যখন 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হলো তখন এই লর্ড ক্যানিং পুনরায় আবার ওই অ্যাডামসের যা যাবতীয় আইন কানুনগুলো ছিল পুনরায় সেটাকে লাগু করে দিল, অ্যাডমাসের নিয়মগুলোকে। 1867 খ্রিস্টাব্দে রেজিস্ট্রেশন অফ দি প্রেস অ্যাক্ট সেটাকে আবার পাস করা হলো। এই পরীক্ষাতে এটাও আসতে পারে। এই সময় রাব গুপ্তার সম্পাদক করেছিলেন দাদাভাই নৌরোজি এই সময়কালে, হ্যাঁ এই সময়কালে এটা পত্রিকা। তারপর হচ্ছে ম্যাকলেউ সংবাদপত্রের স্বাধীনতাকে সমর্থন করেছিলেন। এবার লাইসেন্স অ্যাক্ট 1857 যেটা লর্ড ক্যানিং এর সময়কালে, দেখো কি হচ্ছে যে 1857 সালের বিদ্রোহের কারণে উদ্ভূত জরুরি পরিস্থিতির মোকাবেলার জন্য লাইসেনিং আইন প্রণয়ন করা হয়েছিল। এই আইনের 15 ধারা অনুযায়ী লাইসেন্স ছাড়া ছাপাখানা রাখা ব্যবহার নিষিদ্ধ করা হয়, ফলে পত্রিকাগুলো আবার লাইসেন্স নিতে বাধ্য হয়। 1857 সালে লাইসেনিং আইন শুধুমাত্র 1 বছরের জন্য ছিল। নিবন্ধ আইন 1867 খ্রিস্টাব্দে। 1867 খ্রিস্টাব্দে, এটা না এখানে পয়েন্ট হবে, হ্যাঁ এখানে পয়েন্টটা আমি দিতে ভুলে গেছি, এটা পয়েন্ট হবে। 1867 খ্রিস্টাব্দে নিবন্ধ আইন পাস, অর্থাৎ যেটা রেজিস্ট্রেশন আইন তোমাদের একটু আগে বললাম যে কারণ 1857 খ্রিস্টাব্দের আইনটি ছিল মাত্র 1 বছরের। এরপর ম্যাটক্যাপ তৈরির নিয়ম মেনে চলতে থাকে। কিন্তু 1867 খ্রিস্টাব্দের আইন নং ধারা 25 দ্বারা 1857 খ্রিস্টাব্দের ম্যাটক্যাপের শাসন পরিবর্তন করা হয় এই 1867 খ্রিস্টাব্দের রেজিস্ট্রেশন আইন দ্বারা। এই আইনের মাধ্যমে মুদ্রণ যন্ত্রের নাম, প্রকাশক, ছাপাখানা অবস্থার প্রকাশ করা বাধ্যতামূলক করা হয়। ব্রিটিশরা সমর্থন করার জন্য 1861 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে টাইমস অফ ইন্ডিয়া প্রকাশ করলো এই আইনটাকে, তখন তারা সমর্থন করতে শুরু করেছিল রেজিস্ট্রেশন আইনটাকে। তো এই জন্য তারা টাইমস অফ ইন্ডিয়া প্রকাশ করলো। 1865 খ্রিস্টাব্দে এলাহাবাদ থেকে পাইনিয়ার, 1868 খ্রিস্টাব্দে মাদ্রাজ থেকে মাদ্রাজ মেল, 1875 থেকে স্টেটমেন্ট পত্রিকা প্রকাশ করলো। তোমাদের একটু আগে বললাম যে ইংরেজরা 1857 রিভোল্টের পরে কতগুলো পত্র পত্রিকা বার করলো। ভারতীয়দের দ্বারা ইংরেজিতে প্রকাশিত প্রথম এবং প্রধান সংবাদপত্র হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট। 9 ডিসেম্বর 1857 খ্রিস্টাব্দে থেকে 24 ডিসেম্বর 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বারকানাথ ঠাকুর পরিচালিত বেঙ্গল হরকড়া পত্রিকাটি প্রকাশ করা হয়নি এই নিয়মের জন্য। পরীক্ষাতে এটাও আসতে পারে যে 1867 খ্রিস্টাব্দের যে কি বলবো রেজিস্ট্রেশন প্রেস অ্যাক্ট কার উপর সেটা জারি করা হয়েছিল, এই বেঙ্গল হরকড়া পত্রিকার উপর জারি করা হয়েছিল। এবার হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষার সংবাদপত্র আইন 1878 খ্রিস্টাব্দে, এটা লর্ড লিটন যারা জারি করা হয়েছিল। এখানে কি বলছে, 9তম, প্রতিটা আইনের দেখতেই পাচ্ছ যে সতীদাহ হচ্ছে 17 নং আইন দ্বারা, বিধবা বিবাহ হচ্ছে 15 নং আইন দ্বারা। তো এরকম 9তম আইন দ্বারা ভারতীয় ভাষায় সংবাদপত্রগুলিকে একটি বন্ড পেপারে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল। তারা সরকারের বিরোধী সামগ্রী ছাপাবে না, এটা তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হলো। এই আইনটিকে কি বলা হয়, শ্বাসরুদ্ধ বা মুখবন্ধ আইনও বলা হয়, গ্যাগিং অ্যাক্ট বলা হয়। পাইনিয়ার পত্রিকায় এই আইনকে পূর্ণ সমর্থন করা হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ যে কোন পত্রিকা ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে সমর্থন করেছিল, সেটা হচ্ছে পাইনিয়ার। সোমপ্রকাশ পত্রিকায় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রয়োগ করা হয় এবং ঢাকা থেকে, এবার দেখো যে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার উপর প্রভাব ফেলেছিল। এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সোমপ্রকাশ পত্রিকা, তারপর ঢাকা প্রকাশ, সহচর, ভারত মিহির পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং মামলা করা হয়েছিল। এতে জেলা ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্তকে চূড়ান্ত বলে গণ্য করা হয়েছিল। প্রত্যেক ম্যাজিস্ট্রেটকে যে কোনো সংবাদপত্রের প্রকাশের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জামানত হিসাবে দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল। এবার ব্যাপারটা ভালো করে বুঝো। বলছে লর্ড লিটন বলছে যে কেউ যদি কোনো সংবাদপত্র ছাপায় তার আগে তুমি টাকা নিয়ে নেবে। টাকাটা এই কারণে তোমার ওটাকে সাক্ষী হিসেবে রাখলো যে তুমি যদি কোনো রকম ইংরেজ বিরোধী কাজ করো তাহলে তোমার টাকাটা গেল, বাজেয়াপ্ত করে যাবে।
আর যদি তুমি ঠিকঠাক সব কিছু রাখো তোমার টাকাটা আবার রিটার্ন করে দেওয়া হলে এরকম ধরনের নিয়মকানুন জারি করা হয়েছিল। যদিও কোনো সংবাদপত্র এমন কোনো সংবাদপত্রে প্রকাশ করে যে তাদের অশান্তি সৃষ্টি করতে পারে বা সরকারের যদি রুপির ক্ষতি হয় তবে তিনি তার জমাকৃত টাকা বাজেয়াপ্ত করবে। অর্থাৎ এই যে বলে দেওয়া হলো যে কোনো রকম যদি তোমরা ইংরেজ বিরোধী কাজকর্ম প্রকাশ করো তাহলে তোমরা যে টাকাটা মানে জমা হিসেবে আমার কাছে রেখেছো সেটা কিন্তু বাজেয়াপ্ত করা হবে। ম্যাজিস্ট্রেটের পদক্ষেপের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। অর্থাৎ বলতে চাচ্ছে যে তুমি তোমার যখন এইসব বিরোধিতা আইন করবে আর টাকাটা তখন তোমার বাজেয়াপ্ত করা হবে, তুমি কোনো রকম আইনি ব্যবস্থা নিতে পারবে না। এই আইনের সবচেয়ে খারাপ বিষয় ছিল যে ইংরেজি সংবাদপত্রগুলি এর থেকে মুক্ত করা হয়েছিল। অর্থাৎ ওই যে বলা হয় যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, মানে কি দেশীয় ভাষায়, এইখানে দেশীয় ভাষায় প্রকাশ করা যাবে না, ইংরেজি ভাষায় করো। 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপন, যাকে ভারতীয় বন্ধু বলা হয়, যে তিনি এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটাকে বাতিল করে দিল। অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1904 খ্রিস্টাব্দে পাস করা হয়েছিল। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে আকাশ থেকে বজ্রপাত বলে অভিহিত করেছিলেন। 1867 থেকে 77 সালে মনন্তরের কথা সংবাদপত্রে সমালোচনা করা হয়েছিল বলে লর্ড লিটন এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটাকে জারি করা হয়েছিল। এটাও ছিল এর মধ্যে একটা কারণ। সোমপ্রকাশ এবং ভারত মিহির পত্রিকা সংবাদপত্রের বিরুদ্ধে লিটনের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার্যকর করা হয়েছিল এই দুটা সংবাদ পত্রিকার উপর। এবার চলে আসো দ্য নিউজ পেপার অ্যাক্ট 1908। 1908 সালে একটা নিউজ পেপার অ্যাক্ট পাস করা হয়েছিল। কি বলছে 1908 খ্রিস্টাব্দে লর্ড মিন্টো দ্বিতীয় সময়কালে সংবাদপত্র আইন পাস করা হয়েছিল, যার দ্বারা সংবাদপত্র এবং প্রেসগুলি যদি হিংসা প্রচার করে তবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আর এটা মনে রাখবে, লর্ড মিন্টো দ্বিতীয়র কথা বলা হচ্ছে, কিন্তু দ্বিতীয় কথাটা ভুলবে না। যুগান্তর, সন্ধ্যা এবং বন্দে মাতরম পত্রিকার এই আইনের শিকার হয়েছিল। এগুলা সবই বিপ্লবী সংবাদপত্র ছিল। কোনটা? যুগান্তর, সন্ধ্যা এবং বন্দে মাতরম, এগুলো সবই ওই বঙ্গভঙ্গ আন্দোলনের সময়কালে, এর জন্য এগুলা প্রকল্পে পড়েছিল। 1908 সালে কেশরী পত্রিকায় সরকারের বিরুদ্ধে লেখা নিবন্ধের ভিত্তিতে লোকমান্য তিলকের 6 বছরের কারাদণ্ড হয়েছিল। বালগঙ্গাধর তিলকের, বারীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত এবং অবিনাশ চন্দ্র ভট্টাচার্যের সহায়তায় 1906 খ্রিস্টাব্দে যুগান্তর পত্রিকা প্রকাশ করা হয়েছিল। বারীন্দ্র কুমার ঘোষ অরবিন্দ ঘোষের পুত্র ছিল। এর মাধ্যমে বন্দে মাতরম, সন্ধ্যা, যুগান্তর পত্রিকার 9টি সংবাদপত্র তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং 7টি ছাপাখানাকে বাজেয়াপ্ত করা হয়েছিল এই আইনের মাধ্যমে। তারপর হচ্ছে ইন্ডিয়ান নিউজ পেপার অ্যাক্ট 1910। 1910 খ্রিস্টাব্দে আবার ভারতীয় সংবাদপত্র আইন নিয়ে আসলো। কি বলছে? এই আইনের মাধ্যমে স্থানীয় সরকার প্রকাশের কাছ থেকে নিরাপত্তা হিসাবে 5 থেকে 2000 টাকা দাবি করতে পারে, অর্থাৎ জরিমানা 500 থেকে 2000। এ আইন লর্ড লিটনের শাসন আমলে সমস্ত বৈশিষ্ট্যকে পুনরায় আবার জারি করে দিল। অর্থাৎ লর্ড লিটন যে ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা চালু করেছিল না, এই 1910 খ্রিস্টাব্দের আইনের মাধ্যমে আবার ওই নিয়মগুলোকে পুনরায় জারি করে দিল। কি বলছে? পুনঃনিবন্ধনের জন্য সরকারকে পুনঃনিবন্ধনের পরিমাণ হিসাবে সর্বনিম্ন 1000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা দাবি করার অধিকার দেওয়া হয়েছিল। এবার ভালো করে বুঝবে, পুনঃনিবন্ধন মানে কি? যে পুনরায় তোমার যে প্রেসটা বন্ধ করা হলো, তুমি যদি পুনরায় ওটাকে চালু করতে যাও, বা তুমি যে পত্রিকাটা বন্ধ করা হয়েছে, যে পত্রিকাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, ওই পত্রিকাটাকে যদি তুমি পুনরায় চালু করতে চাও, তাহলে তোমাকে সর্বনিম্ন 1000 টাকা দিতে হবে এবং সর্বোচ্চ 10,000 টাকা দিতে হবে। সেই সময়কালে 1000 টাকা 10,000 টাকার গুরুত্ব ভালোই বুঝতে পারো। 1907 সালে এলাহাবাদে উর্দু সাপ্তাহিক পত্রিকা স্বরাজ্য প্রকাশ করা শুরু হয়। প্রেস অ্যাক্টের কারণে 1910 সালে এটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। দেখো কোনটা কোন পত্রিকা প্রেস অ্যাক্টের প্রকোপে পড়েছিল সেগুলো কিন্তু জানতে হবে। 1910 সালে স্বরাজ্য পত্রিকা প্রকোপে পড়েছিল। এবার সপ্রু কমিটি, তেজ বাহাদুর সপ্রুর নেতৃত্বে 1921 খ্রিস্টাব্দে একটা সপ্রু কমিটি ডাকা হলো, যেই কমিটিতে এই দুটা পত্রিকা অর্থাৎ 1908 এবং 1910 যে আইন সেটাকে বাতিল করে দেওয়া হলো। কি হচ্ছে? 1921 খ্রিস্টাব্দে সরকার সংবাদপত্র আইন পর্যালোচনা করার জন্য তেজ বাহাদুর সপ্রুর সভাপতিত্বে প্রেস কমিটি নিযুক্ত করা হয়। এই সুপারিশের ভিত্তিতে 1908 এবং 1910 খ্রিস্টাব্দে আইনকে বাতিল করে দেওয়া হলো। এবার ইন্ডিয়ান প্রেস ইমার্জেন্সি অ্যাক্ট 1931। এবার বলছে ইমার্জেন্সি অ্যাক্ট কেন? এই আইনগুলো তো সবগুলো বন্ধ করে দেওয়া হলো। যখন 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন হলো, আবার আমাদের ভারতীয়দের মুখ বন্ধ করার চেষ্টা করছে। এবার এই মুখ বন্ধ করার জন্য তৎক্ষণাৎ তখন ইংরেজরা আবার তখন একটা প্রেস অ্যাক্ট পাস করলো। সেই আইনটার নাম হচ্ছে ইন্ডিয়ান প্রেস ইমার্জেন্সি অ্যাক্ট 1931 খ্রিস্টাব্দে। 30
এই আইন অমান্য আন্দোলন শুরু হলো, বুঝতেই পারছো। তো কি বলছে, 1931 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান প্রেস ইমার্জেন্সি অ্যাক্ট দ্বারা 1910 সালের যে প্রেস সম্পর্কিত নিয়মগুলি সেগুলো পুনরায় আবার চালু করে দিল, লাগু করে দিল। এর মাধ্যমে কি বলছে, সংকেত অর্থাৎ সাংকেতিক আকারে যে ইশারাতে কথা বলা বা তারপর হচ্ছে আকৃতি দ্বারা মানে ইশারার মাধ্যমে যে কথা হয়, যে উস্কানিমূলক কথা ইশারার মাধ্যমে, তারপর আকৃতির দ্বারা হত্যার উস্কানি, অন্য কোনো অপরাধ করলে বা অপরাধের প্রশংসা করলে শাস্তির বিধান দেওয়া হয়েছিল এই আইনের মাধ্যমে। প্রেস জাজ কমিটি 1947 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল সংবাদপত্রের আইন পর্যালোচনা করা এবং পরামর্শ দেওয়া। এটা আমাদের শেষ পর্যায়ে চলে গেল যখন ভারত স্বাধীন হলো। এই হলো তোমাদের একদম আইনের ব্যাপারটা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেইলসে দিলাম তোমাদের। তারপর 1951 খ্রিস্টাব্দে সংবাদপত্র আপত্তিকর আইন পাস করা হয়েছিল একটা। যাই হোক, এবার হচ্ছে সাহিত্য লিটারেচার। দেখো যে আচ্ছা, যেটুকু পড়ানো হলো তোমাদের এখানে যদি কারো প্রশ্ন থাকে আমরা বলো। প্রেস হয়ে গেল, তোমাদের এবার কিছু সাহিত্য আছে, কেউ কিছু বলবে বলো। বুঝতে পেরেছো পায়েল, জুহি, সবাই? হ্যাঁ স্যার, বুঝেছি। আর তো প্রচুর সাল আর প্রচুর ইনফরমেশন, তো স্যার একটু পড়তেও সময় লাগবে। তো পড়ে যদি অসুবিধা হয় তো আপনাকে জানাবো। দেখো তোমাদের আমি আগেই বলি যে পড়ার নিয়মটা কিন্তু এটা, দেখে ভয় পাওয়ার কিছু নেই, পড়তে হবে বারবার, পড়তে পড়তে তোমাদের সব মুখস্থ করার দরকার নেই। আমি আমার কথা বলছি, আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম আমি নিজেই বলতাম এত সাল, এত তারিখ, এত নাম কি করে মুখস্থ করা, যেটা সম্ভব। তো তোমরা যদি 2-3 বার পড়েই নাও না নোটটা, পরীক্ষার হলে ঠিক তোমরা ধরে নিবে যে হ্যাঁ এরকম পড়েছিলাম। কারণ ওখানে তো আর তোমাদের ওই এক গাদা নোট দিবে না, ওখানে তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে কি হতে পারে, তার মানে ওখানে না তোমাদের নলেজ কাজ করবে, বুঝলে? এই হলো ব্যাপার, সব মুখস্থ থাকে না। সুব্রাহ্মণ্যম ভারতী, সুব্রাহ্মণ্যম আয়ার নয় কিন্তু সুব্রাহ্মণ্যম ভারতী 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের প্রশংসা করে কবিতা লিখেছিলেন। পরীক্ষাতে আসতে পারে সুব্রাহ্মণ্যম ভারতী কোন বিপ্লবের উপর বেশ করে কবিতা লিখেছিলেন। অ্যানি বেসান্তের পুস্তিকাগুলো দিয়ে দিয়েছি, যে গ্রন্থ আর কি, হাউ ইন্ডিয়া ফাইট ফর ফ্রিডম, রিলিজিয়াস প্রবলেম ইন ইন্ডিয়া, ওগুলা ছিল পত্রিকা। পত্রিকা আর গ্রন্থের মধ্যে আবার গন্ডগোলটা পাকায় না। রিলিজিয়াস প্রবলেম ইন ইন্ডিয়া, দ্য ফিউচার অফ ইন্ডিয়ান পলিটিক্স, তারপরে যে দ্য কেস ফর ফ্রিডম, এগুলো হচ্ছে অ্যানি বেসান্তের পুস্তক, আর ওগুলো হচ্ছে পত্রিকা, যেগুলো আমরা একটু আগে বললাম। এবার মুন্সি প্রেমচাঁদ, প্রেমচাঁদের আসল নাম ছিল হচ্ছে ধনপত রায়। প্রেমচাঁদ উর্দুতে নিজের নাম নবাব রায় রেখে সওজ-ই ওয়াতন রচনা করেছিলেন। প্রেমচাঁদের প্রথম গল্প সংকলন উপন্যাস ছিল হচ্ছে সওজ-ই ওয়াতন, যা ব্রিটিশ সরকারের নিষিদ্ধ করেছিল, অর্থাৎ এই পত্রিকাটা উপন্যাসটাকে নিষিদ্ধ করেছিল ব্রিটিশ সরকার। এখন তোমাদের মনে হবে যে আমরা উপন্যাস কেন পড়তে যাচ্ছি, কারণ হচ্ছে দেখো নীলদর্পণ নাটক, ঠিক আছে, তাহলে এগুলো আমরা নাটকগুলো কেন পড়ছি, এই উপন্যাস নাটকগুলোর মাধ্যমেও তারা প্রতিবাদ করেছিল ইংরেজদের বিরুদ্ধে। তা এইগুলো পড়লেই তো তোমরা বুঝতে পারবে যে সেই সময় কবি হোক বা উপন্যাসিক হোক কিভাবে তারা ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তারা হাতে নাতে না পারলেও তারা লেখালেখির মাধ্যমে, কলমের মাধ্যমে করেছিল। সওজ-ই ওয়াতন বঙ্গভঙ্গের কথা বলা হয়েছে এই পত্রিকায়, এই উপন্যাসে। প্রেমচাঁদের বড় উপন্যাস হচ্ছে সেরা সদন, এবং তার সব থেকে বড়, এটা প্রথম বড় কিন্তু সব থেকে বড় উপন্যাস ছিলেন হচ্ছে গোধন। প্রেমচাঁদ রুশ বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি বঙ্গভূমি, তারপর হচ্ছে গবন। আচ্ছা, এবার একটা কথা বলি তোমাদের, এইগুলো আমি এমনি দিয়েছি, এই কিছু কিছু সাল তারিখ আছে যেগুলো খুবই উল্লেখযোগ্য, যেগুলো আমি দিয়েছি এইখানের কথা বলছি, এগুলো কোনো দরকার নেই, হ্যাঁ এগুলো পড়ার দরকার নেই, এমনি দিয়েছি আমি। গোদান, তারপর নির্মলা প্রভৃতি উপন্যাস এবং মানস সরোবর নামে এই গল্পের লিখেছিলেন। তো এগুলো আমি দিয়েছি, যারা বাংলা পড়ে তাদের জন্য এগুলো খুব সালগুলো গুরুত্বপূর্ণ, আমাদের জন্য নয়, শুধু তোমরা এইগুলা এই গল্পগুলো দেখে নেবে। মালয়ালমে সিবি রমন পিল্লাই, মার্তণ্ড বর্মা, ধর্মরাজ আর হচ্ছে রামরাজ বাহাদুর নামে 3টি ঐতিহাসিক নাটক লিখেছিলেন। পাঞ্জাবের বিখ্যাত প্রেমের মহাকাব্য হীরা রাঞ্ঝা এই সময়কালের ওয়ারিস সহ রচনা করেছিলেন। বিখ্যাত পাঞ্জাবি কবি পুরাণ সিংহকে পাঞ্জাবি ঠাকুর বলা হয়। এই সময় হিন্দি সাহিত্য শাহু আব্দুল লতিফ তার বিখ্যাত কাব্য সংকলন হচ্ছে রিসাল রচনা করেছিলেন। অর্থনৈতিক ইতিহাস লেখার পাশাপাশি রমেশচন্দ্র দত্ত ঋগ্বেদ, রামায়ণ, মহাভারতের অনুবাদ করেছিলেন এবং 1893 খ্রিস্টাব্দে সমাজ নামে একটি তিনি উপন্যাসও লিখেছিলেন।
রমেশচন্দ্র দত্ত, তিনি তোমরা জানো যে দাদাভাই নরজি, রমেশচন্দ্র দত্ত, তারপর হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে, এরা কিন্তু এই যখন আমি ব্রিটিশদের অর্থনৈতিক বিষয়টা পড়াবো তখন তাদের ব্যাপারটা চলে আসবে। এই তিনজনই তো প্রথম দিকের অর্থনৈতিক দিকগুলা তুলে ধরেছিল। রমেশচন্দ্র দত্তের বইয়ের নাম একটা ছিল ইন্ডিয়ান ইকোনমি মনে হয়। তো গোবর্ধন রাম, মাধব রাম মারাঠি গুজরাটি ভাষায় সরস্বতী চন্দ্র নামে একটি উপন্যাস লিখেছিলেন। তারপর হচ্ছে রমনলাল বসন্তলাল দেশাই 1932 খ্রিস্টাব্দে দিব্যচক্ষু নামে একটি গুজরাটি ভাষায় উপন্যাস লিখেছিলেন। এগুলো সব ইতিহাস রিলেটেড। তারপর হচ্ছে ভারতেন্দ্র হরিশ্চন্দ্র ভারত জননী, ভারত দুর্দশা এবং অন্ধের নগরীতে চৌপাত রাজা নামে নাটক লিখেছিলেন। উড়িষ্যার সাহিত্যিক ফকির মোহন সেনাপতি 1997 খ্রিস্টাব্দে 6 মান 8 গুহা অর্থাৎ 6 বিঘা জমি রচনা করেছিলেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কি আছে 2 বিঘা জমি, ইনি হচ্ছে 6 বিঘা জমি লিখেছিলেন। বাঙালি সাহিত্যে শরৎচন্দ্রের পথের দাবি, বিপ্রদাস, দেবদাস, শ্রীকান্ত এগুলো হচ্ছে প্রভৃতি তার উপন্যাস ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তার উপন্যাস 4 অধ্যায়। তারপর বিপ্লবী সন্ত্রাস হত্যাকাণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টির ক্রমবর্ধমান বক্তৃতার নিন্দা করেছিলেন তিনি এই উপন্যাসের মাধ্যমে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস হচ্ছে গণদেবতা। শিবনন্দ লিখেছিলেন ডিভাইন লাইফ এবং আবুল কালাম আজাদ লিখেছিলেন গুব্বারি খাতির। এগুলো আমি ভালো মতো চেক করেছি, যেহেতু নামগুলো উদ্ঘাট আমি ওই জন্য আরো ভালো করে দেখেছি যে ঠিকঠাক আছে কিনা। রামনারায়ণ তারক রত্ন রচিত বাংলা নাটক কুলীন রত্ন বহুবিবাহ প্রথার বিরুদ্ধে ছিলেন। মনুবাহন গান্ধী বাপুবাই মাদার নামে একটি বই লিখেছিলেন। যুগান্তর বন্ধ হওয়ার পর বন্দে মাতরম পত্রিকা প্রকাশিত হয়, যা জাতীয় আন্দোলনের মুখপাত্র হয়ে ওঠে। এটি সুবোধচন্দ্র মল্লিক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং বিপিন চন্দ্র পাল 6 আগস্ট 1909 খ্রিস্টাব্দে এই মানে বন্দে মাতরম পত্রিকার সাথে যুক্ত ছিলেন এবং অরবিন্দ ঘোষ এর সম্পাদক ছিলেন বন্দে মাতরম পত্রিকার। রামানন্দ চারটি ইংরেজিতে মডার্ন ডিভিউ ইংরেজিতে দিয়েছি বের করেছিলেন। সুন্দরলাল এলাহাবাদ থেকে চরমপন্থী মতাদর্শের কর্মযোগী বের করেছিলেন। ভারত মাতা সোসাইটি রায়জাদা শান্তিনারায়ণ ভাটনাগর সম্পাদক ছিলেন। দেশাত্মবোধক কবিতা লেখার অপরাধে তাকে ধরা হয়েছিল। তাকে 3.5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা করা হয়েছিল। জরিমানা না দেওয়ায় তাকে শাস্তি মেয়াদ আরো 6 মাস বাড়িয়ে দেওয়া হয়েছিল 6 মাস। এই সংবাদপত্রের অন্যান্য সম্পাদক ছিলেন হরিলাল বর্মা, 10 বছরের কারাদণ্ড। মানে কাদের কাদের এই পত্রিকার জন্য দণ্ড দেওয়া হয়েছিল সব কিন্তু এখানে দেওয়া আছে। নন্দগোপাল চোপড়াকে 30 বছরের নির্বাসন, নাদারামকে কাপুরকে আবার 30 বছরের কালাপানি সাজা দেওয়া হয়েছিল। চিত্তরঞ্জন দাস 1923 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড নামক একটি এটা আমি নিজেও জানি না যে এটা আসলে কি ছিল, পত্রিকা ছিল না কি ছিল, শুধু এইটুকু লেখা আছে ফরওয়ার্ড প্রকাশ করেছিলেন, এটুকু জেনে রাখবে। আমার যেটা মনে হয় এটা পত্রিকা। শেষের দিকে আমি আবার কিছু কিছু পত্রিকা অ্যাড করে দিয়েছি। ও আচ্ছা ঠিক আছে, এটা পত্রিকা হবে, এখান থেকে তোমাদের উপন্যাস শেষ। তবে অ্যানি বেসান্তের গুলো আমি আর বলছি না। ক্রিস্টোফার দাস, আচ্ছা এগুলো সব হয়ে গেছে। এবার চলে আসো এখানে আবুল কালাম আজাদের আল হিলাল, তারপর হচ্ছে আল বিলাক, তারপর হচ্ছে আল নাদওয়াহা, তারপর হচ্ছে দ্য অ্যাডভোকেট, আর তার আত্মজীবনী হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এগুলো হচ্ছে আবুল কালাম আজাদের গ্রন্থ, আর এটা হচ্ছে তার আত্মজীবনী। এবার এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছি অ্যাক্টস অ্যান্ড গভর্নর জেনারেল, অর্থাৎ সেই সময়কালের যে বিভিন্ন আইনগুলা সংবাদপত্রের বিরুদ্ধে এবং সাল, আর হচ্ছে গভর্নর জেনারেল, যেমন সেন্সরশিপ অফ দ্য প্রেস অ্যাক্ট 1709 লর্ড ওয়েলেসলি, এরকম সবগুলা দেওয়া আছে এখানে। আর একটা লিস্ট দিয়েছি, এগুলা দেখে নিবে, খুব গুরুত্বপূর্ণ যেগুলো ওইগুলাই দিয়েছি। কত সালে প্রকাশ করা হয়েছিল, কোন স্থান থেকে, সংবাদপত্রের নাম কি, প্রকাশকের নাম, ভাষা, আর হচ্ছে প্রমুখ বিষয়। যেমন একটা আমি বলে দিচ্ছি যেটা আমার মনে হয়েছিল খুব গুরুত্বপূর্ণ, দাঁড়াও তো, একটা আছে খুব গুরুত্বপূর্ণ, উর্দু ভাষা প্রথম এই যেমন এটা কথার বোধা 1904 খ্রিস্টাব্দে, এটা ভবানী মন্দির, তারপর হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ, পত্রিকাটার নাম হচ্ছে ভবানী মন্দির, 1904 খ্রিস্টাব্দে বারীন্দ্র কুমার ঘোষ প্রকাশ করেছিলেন। এটি ছিল বোম ও অস্ত্র তৈরির একটি গোপন পত্রিকা। তো এইরকম করে তোমরা পড়ে নিবে। 1906 খ্রিস্টাব্দে কলকাতা থেকে বন্দে মাতরম, অরবিন্দ ঘোষ এবং বিপিন চন্দ্র পাল। তারপর হচ্ছে 1909 খ্রিস্টাব্দে এই যেটার কথা বলছিলাম, যে দেখো বন্দে মাতরম এখানেও আছে। 1909 খ্রিস্টাব্দে প্যারিস থেকে বন্দে মাতরম, লালা হরদল কাসিরাম, বন্দে মাতরম দুটা পেয়ে গেলে। তো এইভাবে তোমরা পড়ে নিবে একটু। আমি বেশি কিছু দিইনি, কিন্তু যেগুলো দরকার ওইটুকুই দিয়েছি। আর এখান থেকে স্কেপ করার কোনো দরকার নেই, এখান থেকে ভালো মতো করে পড়ে নিবে সবগুলো তোমরা। বলো এবার কারো যদি কোনো রকম জিজ্ঞাসা করার থাকে তোমরা বলতে পারো।